তোমার মনে অন্য কেউ, তৃতীয় পর্ব। নিস্তব্ধ রাত। একটু দূরে জঙ্গল থেকে ভেসে আসছে ঝিঝি পোকার ডাক। কেমন যেন একটা গা ছমছমে পরিবেশ। খোলা আকাশের নিচে গাড়িতে হেলান দিয়ে মাঠের মধ্যে বসে আছে শিশির। আকাশে পূর্ণচাঁদ উঠেছে। চাঁদকে চারিদিক থেকে ঘিরে আছে গুটি কয়েক তারা। ঝিকমিক করে জ্বলছে নিজস্ব আলোতে। আকাশের দিকে মুখ করে তাকিয়ে ভালোবাসা না পাওয়ার অভিযোগ জানাচ্ছে নিঃশব্দে। ভালোবাসার প্রতি এক আকাশ অভিমান জমে আছে। শুধু ভালোবাসার প্রতি নয়, ভালোবাসার মানুষটার প্রতিও জমেছে তীব্র অভিমান। পকেট থেকে ফোন বের করে রোদের একটা হাস্যোজ্জ্বল ছবি বার করলো, যেটা রোদের অগোচরে তুলেছিল। ছবির দিকে তাকিয়ে নিজের মনে জমা কথাগুলো বলতে লাগলো। আমাকে ভালোবাসলে কি এমন হতো রোদ? সেই তো জীবনটা নতুন রঙে রাঙালে, তবে আমার ভালোবাসার রঙে কেন নয়? আমি তো মন থেকে তোমায় চেয়েছি। শুনেছি মন থেকে কিছু চাইলে আল্লাহ নাকি কাউকে খালি হাতে ফিরিয়ে দেন না। তাহলে আমার ভালোবাসায় কোন কমতি ছিল? কি এমন হতো তুমি আমার ভাগ্যে থেকে গেলে? তোমার প্রতি আমার এক আকাশ অভিমান জমেছে রোদ। মনের আকাশটা অন্ধকারাচ্ছন্ন হয়ে আছে না পাওয়ার কিছু দুঃখে। কালো মেঘে ছেয়ে আছে আমার পৃথিবী। তুমি এসে সব আঁধার দূর করে আলো এনে দাও রোদ। কুয়াশায় ঢাকা সকালে এক ফালি রোদ হয়ে এসো। তোমার হাত ধরে অনেকটা পথ চলতে বাকি রোদ। তোমার সাথে দুঃখ সুখ ভাগ করা বাকি। কত কথা বলা বাকি, কিন্তু বলা হয়নি। ব্যর্থ মনে শুধু না পাওয়ার হাহাকার। কোনো একদিন এইসব অপেক্ষার রাত ফুরোবে। ভোরের নরম আলোয় আলোকিত হবে আমার পৃথিবী। কিন্তু সেখানে তুমি থাকবে না রোদ। তোমাকে ছাড়া যে আমার সকালটা অসম্পূর্ণ। পৃথিবীতে অনেক ধরনের সুখ আছে, তবে তোমাকে চোখ ভরে আরেকবার দেখতে চাওয়া সুখটা ভয়ঙ্কর। টুপ করে এক ফোঁটা জল গড়িয়ে পড়ল গাল বেয়ে। শুনেছি ছেলেদের নাকি কাঁদতে নেই, কিন্তু কেন কাঁদতে নেই? ছেলেদেরও তো মন আছে, তাদেরও তো দুঃখ সুখ আছে। তাহলে তারা কেন প্রকাশ করতে পারে না? ঘড়ির কাঁটায় রাত্রি প্রায় 2:35। অস্থির হয়ে ড্রয়িং রুম জুড়ে পায়চারি করছেন শাহনাজ চৌধুরী। ছেলে বাড়ি ফিরেনি এত রাত অবধি। চিন্তায় মাথা কাজ করছে না। পাশেই শান্ত ভঙ্গিতে বসে আছেন জাহিদ চৌধুরী। শাহনাজ চৌধুরী একটু পরপরই স্বামীকে দোষারোপ করে যাচ্ছেন। ছেলের বাড়ি না ফেরার জন্য স্বামীকেই দায়ী করছেন। কি দরকার ছিল ছেলেটাকে এভাবে কষ্ট দেওয়ার? সত্যটা বলে দিলেই তো হতো। শুধু শুধু ছেলেটাকে মেন্টালি টর্চার করছো। এসব করে কি লাভটা হচ্ছে শুনি? বাবা হয়ে কি করে তুমি এই কাজটা করতে পারলে? আহ গিন্নি, থামবে তুমি? তোমার ছেলেকে শুধু একটু সারপ্রাইজ দিতে চেয়েছিলাম। তোমার ছেলের পছন্দ আর আমাদের পছন্দ কাকতালীয়ভাবে মিলে গেছে। যদি না মিলতো, তাহলে আমার সম্মান আর তোমার ছেলের ভালোবাসা দুটো থেকে যে কোনো একটা বেছে নিতে হতো। শোনো, তোমার গাফিলতির জন্য যদি আমার ছেলের কিছু হয়, তোমাকে আমি ছাড়বো না বলে দিলাম। জাহিদ চৌধুরী আর কিছু বললেন না। গিন্নি যে পরিমাণ রেগে আছেন, কিছু বললে নিশ্চয়ই গর্দান যাবে। সমস্ত পরিকল্পনা ঘেটে ঘ হয়ে যাবে। বেশি কিছু সময় পর শিশির বাড়ি ফিরল। ছেলেকে ঠিক দেখে স্বস্তির নিঃশ্বাস ফেললেন শাহনাজ চৌধুরী ও জাহিদ চৌধুরী। বাসায় ফিরলে বাবা মাকে একসাথে দেখে অবাক হলো শিশির। শাহনাজ চৌধুরী এগিয়ে এসে আঁচল দিয়ে ছেলের ঘামাক্ত মুখটা মুছে দিলেন। বললেন, কোথায় ছিলি বাবা এত রাত পর্যন্ত? মায়ের বুঝি চিন্তা হয় না? হসপিটালে একটু এমার্জেন্সি ছিল মা, তাই দেরি হয়েছে। আর বাবা, তুমি এত রাত পর্যন্ত জেগে আছো কেন? শরীর খারাপ নিয়ে? আমি এসে গেছি, যাও ঘুমিয়ে পড়ো। আমি বাইরে খেয়ে এসেছি বলেই রুমে চলে গেল। সকাল থেকে তোড়জোড় শুরু হয়েছে তালুকদার বাড়িতে। চৌধুরী বাড়ি থেকে সবাই আসবে তালুকদার বাড়িতে। প্রথমে কথা ছিল আজ দেখতে এসে বিয়ের দিন তারিখ ঠিক করা হবে, কিন্তু সকাল হতেই
জাহিদ চৌধুরী জানালেন, আজকেই ঘরোয়াভাবে বিয়েটা সম্পন্ন করে রোদকে চৌধুরী বাড়িতে নিয়ে যাওয়া হবে। পরে একটা তারিখ ঠিক করে ধুমধাম করে রিসেপশনের আয়োজন করা হবে। প্রথমে রায়হান তালুকদার আপত্তি জানালেও পরে অবশ্য সম্মতি দিয়েছেন। রোদকে জানালো, সে বলল, তোমাদের যা ভালো মনে হয় তাই করো। ড্রয়ার থেকে একটা অ্যালবাম বের করলো রোদ। সেখানে তার কলেজ লাইফের কিছু ছবি রয়েছে, বন্ধুদের সাথে কাটানো নানান সময়ের ছবি। মাহিনের সাথেও কিছু হাস্যোজ্জ্বল ছবি রয়েছে। মাহিনের সাথে তোলা ছবিগুলো বের করে এক সাইডে রাখলো রোদ। আর একটা অ্যালবাম বার করলো, যেটা ডিভোর্সের পর ওই বাড়ি থেকে আসার সময় নিয়ে এসেছিল। অ্যালবামটা অনেক শখ করে অর্ডার দিয়ে বানিয়েছিল রোদ। কভার পৃষ্ঠায় সুন্দর করে খোদাই করে লেখা ছিল স্মৃতির পাতা। প্রথমেই ছিল রোদ মাহিনের বিয়ের ছবি, রেজিস্ট্রি পেপারে সাইন করার মুহূর্তের কিছু ছবি, যেগুলো সাইমা তুলেছিল। তারপর একদিন রোদ বায়না ধরে সবাইকে নিয়ে খেতে গিয়েছিল সেই সময়কার কিছু ছবি। বিয়ের 8 মাসে মাহিনের সাথে রোদ কোথাও ঘুরতে যায়নি। মাহিন সবসময় বলতো সে ব্যস্ত। রোদও কখনো জোর করেনি। এক এক করে সবগুলো ছবি বের করলো, তারপর সেগুলো নিয়ে বারান্দায় গিয়ে বসলো। সবগুলো ছবিতে হাত বুলিয়ে চোখের জল বিসর্জন দিতে লাগলো। যে স্বার্থের জন্য তুমি আজও অন্য নারীতে আসক্ত, এমন হাজারো স্বার্থ পায়ের তলায় পিষে ফেলে তোমার জন্য অপেক্ষা করে যেতাম, অথচ তুমি আমাকে অবহেলায় পিষে ফেলে রেখে যেতে ভাবলে না। আজ থেকে আমার জীবনে তোমার অস্তিত্ব চিরতরে শেষ হয়ে গেল মাহিন। তোমার প্রতি কোনো অভিযোগ আমার কোনো কালেই ছিল না। তুমিও তো শুধু ভালোবেসেছিলে। ভালোবাসা ভুলে আমাকে আপন করে নিতে পারোনি, সেটা আমার দুর্ভাগ্য। হয়তো আমি তোমার মনে জায়গা করে নিতে পারিনি। আমি জানতাম তোমার মনে অন্য কেউ, তোমার সবটা জুড়ে অন্য কারোর রাজত্ব। তবুও আমি বোকার মতো তোমাকে আঁকড়ে ধরে বাঁচতে চেয়েছিলাম। দিন শেষে আমি প্রতারিত হয়েছি। স্ত্রী হয়েও কখনো আমি আমার প্রাপ্য অধিকারটুকুও পাইনি। আমার অনুভূতির মূল্য তুমি দাওনি। আমি কি চাই কি চাই না কখনো জানতেও চাওনি। তুমি এখন আমার অতীত। তোমাকে মনে করাও আমার জন্য পাপ। মানুষ তো ভালোবাসার কাঙাল। আমিও এইবার কারো সত্যিকারের ভালোবাসার কাছে নিজেকে বিসর্জন দেব। মাহিন নামক কালো অধ্যায় আমার জীবন থেকে পুরোপুরি মুছে ফেলব। সব ছবিগুলো ছিঁড়ে টুকরো টুকরো করে তাতে আগুন জ্বেলে দিল রোদ। আগুনের কালো ধোঁয়ায় যেন রোদের সমস্ত অনুভূতি বাতাসের সাথে হারিয়ে যেতে লাগলো। 8 মাসের সমস্ত স্মৃতি নিমেষেই পুড়ে ছাই হয়ে গেল। কিন্তু চাইলে কি সব কিছু ভুলে থাকা যায়? আমাদের সুখের সময়গুলো ক্ষণস্থায়ী হলেও দুঃখের সময় দীর্ঘস্থায়ী হয়। কিছু বিষাক্ত অতীত আমাদের ছায়ের মতো তাড়া করে বেড়ায়। চৌধুরী বাড়ির সকলেই উপস্থিত হয়েছেন তালুকদার বাড়িতে। সকালবেলাতেই জাহিদ চৌধুরী, শাহনাজ চৌধুরী, শিশির চৌধুরী, শিশিরের বড় ফুপু সুলতানা ও তার স্বামী খালেদ হাসান আর তাদের একমাত্র ছেলে রাফসান। জাহিদ চৌধুরীর ছোট বোন ফারজানাকে জানানো হয়নি। বিয়েটা হয়ে গেলে সবাইকে জানাবেন বলে ঠিক করেছেন জাহিদ চৌধুরী। সাবিয়া আর রিমি মিলে সাজিয়েছে রোদকে। গাঢ় লাল রঙের একটা শাড়ি, তার সাথে কিছু স্বর্ণের গহনা, মুখে হালকা সাজ, ব্যাস এতেই যেন রোদের সৌন্দর্য দ্বিগুণ ফুটে উঠেছে। ধবধবে ফর্সা না হলেও উজ্জ্বল ফর্সা গায়ের রং, স্নিগ্ধ মুখে যেন মায়া ভরা। সব মেয়েরাই সুন্দর, কিন্তু সব মেয়েরা মায়াবতী হয় না। মালিহা তালুকদার একটু পর পর এসে মেয়েকে দেখে যাচ্ছেন আর এটা ওটা দিয়ে যাচ্ছেন। কখনো এসে জড়িয়ে ধরে বসে থাকেন, কখনো এসে কান্না করেন। রায়ান সায়ানও বোনকে বারবার দেখে যাচ্ছে। সবার মুখে হাসি লেগে আছে। মুগ্ধ হয়ে তাকিয়ে রইল সবার দিকে। মাহিনের সাথে বিয়ের সময় কেউ ছিল না তার পাশে। বাবা মা তো দূরে থাক, ভাইরাও কেউ ছিল না। বিয়ের পরে যখন মাহিনকে নিয়ে বাবা মায়ের দোয়া চাইতে এসেছিল, তখন সকলের মুখে ছিল বিষাদের ছায়া। অথচ আজ সবার মুখে থেকে হাসি যেন সরছে না।
সবাইকে খুশি দেখে প্রশান্তির হাসি দিল রোদ। মানুষ ঠিকই বলে, বাবা মার দোয়া ছাড়া সন্তান কখনো সুখী হতে পারে না। বাবা মা কখনো সন্তানের ক্ষতি চায় না। আল্লাহ রসুলের পরে বাবা মায়ের স্থান। তাদের মনে দুঃখ দিয়ে বিশ্বজয় করেও শান্তি নেই। কালো মুখ করে নির্জীব ভঙ্গিতে বসে আছে শিশির। শুভ্র রঙের পাঞ্জাবিতে বেশ মানিয়েছে তাকে। পাশে বসে থাকা রাফসান একটু পর পর এটা ওটা বলে যাচ্ছে, কিন্তু শিশির কানে যাচ্ছে না। রাফসান শেষে না পেরে চুপ করে রইল। নাস্তার পর্ব শেষ করে কাজী সাহেবকে বলা হলো বিয়ের কার্য শুরু করতে। রোদকে আপাতত নিজের ঘরেই রাখা হয়েছে। একেবারে বিয়ের পরেই নিচে নিয়ে আসা হবে, যদিও সেটা জাহিদ চৌধুরীর নির্দেশে। যথারীতিতে শুরু হলো বিয়ে। শিশির রোদ দুজনেই একে অপরকে স্বামী স্ত্রী হিসেবে কবুল করে পবিত্র বিবাহ বন্ধনে আবদ্ধ হলো। শুধু শিশিরের মনে ছিল না পাওয়ার হাহাকার, আর রোদের মনে ছিল পেয়েও হারানোর যন্ত্রণা। রিমি আর সাবিহা মিলে রোদকে নিচে নিয়ে আসলো। মাথায় ঘোমটা দিয়ে সবাইকে সালাম দিল রোদ। রোদের কণ্ঠ কর্ণহারে পৌঁছাতেই চমকে তাকালো শিশির। নিজের পাশে রোদকে দেখে চোখ যেন ছাড়ানা বড়া হয়ে গেছে। রোদ এখানে কি করে সম্ভব? পাশে থাকা রাফসানকে বলল, একটা চিমটি কাটতো রাফসান। হোয়াই ব্রো, চিমটি কেন কাটবো? তুমি কি ড্রিম দেখছো নাকি? আরে হাঁদারাম, যা বলছি তাই কর। একটা চিমটিই তো কাটতে বলেছি, এত ড্রামা করছিস কেন? ওকে ফাইন ব্রো। চিমটি খেয়ে বুঝলো এটা সত্যি রোদ। তার মনে রোদের সাথেই তার বিয়ে হয়েছে। কিন্তু বাবা যে বলল তার বন্ধুর মেয়ে, মাথা খাটাতে মনে পড়ল রোদের পুরো নাম হৃদিতা জাহান রোদ। বাবার বন্ধুর মেয়ে নামও হৃদিতা। ইয়েস, এটা আমার মাথায় কেন এলো না? তার মানে বাবা সব জানতেন? জাহিদ চৌধুরীর দিকে তাকাতেই তিনি চোখ দিয়ে ইশারা করলেন, যার অর্থ, কিরে বাপের ছেলে, কেমন দিলাম সারপ্রাইজ? চোখ দিয়েই কৃতজ্ঞতা প্রকাশ করলো বাবার কাছে। জাহিদ চৌধুরীও সান্ত্বনা দিলেন ছেলেকে। রাত্রি নেমেছে পৃথিবীতে। অবশেষে ঘনিয়ে এলো বিদায়ের মুহূর্ত। সেই কখন থেকে সমান তালে কেঁদে চলেছে রোদ। সাথে তাল মিলিয়ে কেঁদে চলেছে রোদের পরিবারের প্রতিটি সদস্য। কঠিন মনের অধিকারী রায়ান তালুকদারও মেয়ের বিদায় ক্ষণে নিজেকে সামলাতে পারেননি। রায়ান সায়ান বোনকে জড়িয়ে ধরে চোখের পানি ফেলতে লাগলো। মালিহা তালুকদার তো একটু পরপর মেয়ের জন্য চেতনা হারাচ্ছেন। সাবিয়া রিমি বোনের মতো ননদের জন্য অশ্রু বিসর্জন দিয়েই চলেছে সকাল থেকে। অনেক বুঝিয়ে রোদকে নিয়ে রওনা হলো চৌধুরী বাড়ি। গাড়িতে বসেও কান্না করে যাচ্ছে রোদ। রোদের কান্না দেখে শিশির বলল, আজকেই তোমার শেষ কান্না রোদ কুমারী। আজকের পর থেকে তোমার চোখে জল আসতে দেব না। সব সময় হাসবে তুমি, এই শিশিরের জন্য হাসবে। কথা দিলাম, দুঃখরা তোমায় ছোঁয়ার আগে আমার সাথে মোকাবিলা করতে হবে। রোদ মাথা এলিয়ে দিল শিশিরের কাঁধে। শিশির আগলে নিল প্রিয়তমাকে। অতীত ভুলে নতুন জীবন শুরু করতে গেলে বেঈমান নামক উপাধি নিয়েই বাঁচতে হয়। সে নিজের সম্পর্কের মূল্য দিতে জানে না, অথচ নির্দ্বিধায় বেঈমান বলে আখ্যায়িত করে ফেলে, বিশেষ করে মেয়েদের। বাবা মার অবাধ্য হয়ে ভালোবাসার মানুষকে বিয়ে করলে তুমি অবাধ্য সন্তান, আর বাবা মার পছন্দে বিয়ে করলে ভালোবাসার মানুষটার কাছে তুমি বেঈমান। সব থেকে বেশি বেঈমান মেয়েরাই হয়, কারণ তারা পরিবারের মুখের দিকে তাকিয়ে ভালোবাসার বিসর্জন দিয়ে নতুন সংসারে মন দেয়া হারামকে ভুলে হালাল নিয়ে জীবন কাটিয়ে দেয়। মনের বিরুদ্ধে যুদ্ধ করেও হলেও সব কিছু মানিয়ে নেয়। একটা ক্লাবে বসে নেশা করছে মাহিন। রোদের বিয়ে হয়ে গেছে খবরটা শোনার পর থেকে রাগে দুঃখে ক্লাবে এসেছে। আসার পর থেকে একের পর এক নেশাদ্রব্য খেয়ে চলেছে। তার পাশে থাকা বন্ধুর কাছে রোদের নামে অভিযোগ করছে, রোদকে বেঈমান বলে ঘোষিত করেছে। রোদ একটা বেঈমান মেয়ে, কী করে পারলো আমাকে ছেড়ে অন্য কাউকে বিয়ে করে নিতে? সে তো আমাকে ভালোবাসতো, তাহলে সেই ভালোবাসা ভুলে গিয়ে কি করে নতুন করে কারোর হাত ধরলো কি করে? এতই যখন ভালোবাসতো তাহলে কেন ডিভোর্স মেনে নিয়েছিল? মেয়েরা বেঈমান, সব কটা বেঈমান।
যেমন রোদ তেমন নাবিলা। পাশ থেকে মাহিনের বন্ধু মহসিন বলল, সিরিয়াসলি মাহিন, এটা তুই বলছিস? তুই রোদকে বেইমান বলছিস? আরে তুই তো নিজেই একটা বেইমান। একটা বাজে মেয়ের জন্য তুই তোর বিবাহিত স্ত্রীকে ছেড়ে দিলি। নাবিলা যখন তোকে ছেড়ে অন্য একটা ছেলের হাত ধরে চলে গেল, তখন কি তোর শিক্ষা হয়নি? নাকি ভালোবাসে অন্ধ হয়ে ওর ভুলটা চোখে পড়েনি? যেই মেয়েটা একবার চলে গিয়েছিল সে কেন আবার ফিরে এলো, এটা তুই একবারও জানতে চাসনি? নাকি বিশ্বাস আর ভালোবাসা সব গুলিয়ে জলের সাথে খেয়ে নিয়েছি? ঘরে স্ত্রী রেখে দিনের পর দিন প্রাক্তনের সাথে সম্পর্ক রেখেছিস। যেই মেয়েটা তোর খারাপ সময়ে ছায়ার মতো পাশে থেকে তোকে সাহস জুগিয়েছে, তোকে সাপোর্ট করেছে, তোর জন্য নিজের বাবা সম্মানের তোয়াক্কা করেনি, আর তুই কিনা সেই মেয়েটাকে নির্দ্বিধায় বেইমান বলে দিলি? আমাকে একটা কথা বলতো মাহিন, রোদকে তুই বিয়ে করেছিলিস কেন? শুধু সম্পত্তির জন্য? তুই রোদের স্বামী হয়ে অন্য নারীতে মজে থাকিস, আর রোদ ডিভোর্সের পর নতুন করে জীবন শুরু করলে সেটা দোষের? রোদ যা করেছে একদম ঠিক করেছে। তুই দিনের পর দিন রোদের সাথে অন্যায় করেছিস, তারপরেও রোদ পারলে তোর জন্য নিজের প্রাণটাও দিয়ে দিত। তুই সম্পর্কের মূল্য দিসনি, কিন্তু রোদ আপ্রাণ চেষ্টা করেছিল বিয়েটা টিকিয়ে রাখতে। যে জেনে বুঝে সম্পর্ক নিয়ে ছিনিমিনি খেলে, তার সাথে সম্পর্ক না রাখাই ভালো। তোর জন্য আমার আফসোস হয় না, করুণা হচ্ছে মাহিন। হিরে ফেলে কাঁচের পেছনে দৌড়েছিস, এর ফল তো তোকে ভোগ করতেই হবে। ক্রোধে মাহিনের চোখ দিয়ে জল ঝরতে লাগলো। হাতে থাকা মদের গ্লাসটা আছড়ে মেরে ফেললো ফ্লোরে। তোকে বারণ করেছিলাম মহসিন, রোদের হয়ে সাফাই না গাইতে। দূর হ আমার চোখের সামনে থেকে। তোরা সব কটা বেঈমান। মহসিনও বেরিয়ে গেল ক্লাব থেকে। মাহিন বসে একের পর এক ড্রিঙ্ক করতে লাগলো। শিশিরের রুমে বসে আছে রোদ। তার শাশুড়ি দিয়ে গেছেন এই রুমে, বলে গেছেন লজ্জা না পেতে, জড়তা দূর করে সবার সাথে আগের রোদের মতো হয়ে যেতে। নিজের হাতে খাইয়ে দিয়েও গেছেন। শিশিরের রুমটা খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে রোদ। এই বাড়িতে আরও অনেকবার এসেছে, কিন্তু শিশিরের রুমে আসা হয়নি কখনো, এই প্রথম এসেছে। কক্ষের প্রায় সব কিছু শুভ্র রঙের। এতে বোঝা যায় লোকটার শুভ্র রং অনেক পছন্দ। বেশ গোছালো রুমটা। ওয়াশরুম থেকে অজু করে ব্যালকনিতে গেল রোদ। শিশিরের ব্যালকনি বেশ বড়, হরেক রকম ফুলের গাছ লাগানো। কিছুক্ষণ দাঁড়িয়ে রইল রোদ। ফুরফুরে বাতাস আসছে, নিমেষেই মনটা ভালো হয়ে গেছে। হঠাৎ খেয়াল করলো শিশিরের ব্যালকনি থেকে রোদের আগের বাসার ব্যালকনি স্পষ্ট দেখা যাচ্ছে। ও, তার মানে সাহেব ব্যালকনি থেকে আমার উপর নজরদারি করতেন। পরক্ষণেই মুচকি হাসল রোদ। রুমে ঢুকে রোদকে না পেয়ে অবাক হলো শিশির। চারিদিকে চোখ বুলিয়ে কোথাও পেল না, ওয়াশরুমেও নেই। ব্যালকনির কথা মাথায় আসতেই পা বাড়ালো সেই দিকে। রোদকে সেখানে পেয়ে স্বস্তির নিঃশ্বাস ফেলল। আকাশের দিকে মুখ করে দাঁড়িয়ে আছে রোদ। শিশির যে তার পেছনে দাঁড়িয়ে আছে সেদিকে খেয়াল নেই। নীরবতা ভেঙে শিশির বলল, রোদ। চমকে উঠল রোদ। আরে আপনি? এইভাবে কেউ ডাকে? আমি তো ভয় পেয়ে গেছিলাম। ঠিক আছে, আর এইভাবে ডাকবো না, বউ বলেই ডাকবো। এত কথা না বলে অজু করে আসেন তাড়াতাড়ি। শিশিরও মাথা নাড়িয়ে অজু করে আসলো। একসাথে নামাজ আদায় করে আল্লাহর নিকট দোয়া করলো। সত্যি মন থেকে কিছু চাইলে আল্লাহ তাকে খালি হাতে ফিরিয়ে দেন না। ছাদে যাবেন রোদ? যেতে পারি, তবে সাথে কফি থাকলে ভালো হতো। তাহলে চলুন ম্যাডাম, কফি বানিয়ে আনি। এখন রান্নাঘরে যাব নাকি? কেউ দেখলে কি ভাববে? কেউ দেখলে তো ভাববে সবাই ঘুমোচ্ছে, আমরা চুপি চুপি কাজ সেরে নেব। ও বুঝেছি, চুরি করে কফি বানাবেন? ম্যাডাম, বইয়ের আবদার বলে কথা। দুজনে মিলে কফি বানাতে নিচে কিচেনে গেল। রোদ কফি বানাতে চাইলে শিশির দিতে নারাজ। আজ আমার হাতে কফি খেয়ে নিন ম্যাডাম, এরপর থেকে এই দায়িত্বটা আপনার জন্য বরাদ্দ। ইচ্ছা না থাকলেও বানাতে হবে, তখন কিন্তু আমি সাহায্য করতে আসবো না। কফি বানানো শেষ করে দুজন ছাদে যায়। আকাশে পূর্ণ চাঁদ, চারিদিকে চাঁদের আলোয় আলোকিত। আকাশ জুড়ে তারার আনাগোনা। ছাদের রেলিং ধরে দাঁড়িয়ে আছে একজোড়া নব দম্পতি।
একজন আকাশে চাঁদ দেখতে ব্যস্ত, আরেকজন নিজস্ব ব্যক্তিগত চাঁদ দেখতে ব্যস্ত। হালকা গোলাপি রঙের একটা শাড়ি পরেছে রোদ। চাঁদের আলোয় অপরূপা সুন্দরী লাগছে রোদকে। মুখের আদলে মায়া ভরা, ঠিক যেন মায়াবতী। শাড়িতে নারী কথাটা চিরন্তন সত্য। খোপা করা কোমর সমান ঘন কালো চুল, হাতে স্বর্ণের চুড়ি, নাকে নাকফুল, কানে ছোট্ট একজোড়া স্বর্ণের ঝুমকা, ঠিক যেন নতুন বউ। হ্যাঁ, নতুন বউই তো, শিশিরের বউ। মিসেস রোদ, মিসেস শিশির। এত কি দেখছেন মিস্টার চৌধুরী? আমার ব্যক্তিগত চাঁদ দেখছি মিসেস চৌধুরী। আপনার আর আমার যে আগে থেকেই বিয়ে ঠিক ছিল, আপনি কি সেটা জানতেন মিস্টার চৌধুরী? না রোদ, আপনার পরিবারকে চিনতাম, কিন্তু আপনাকে কখনো দেখিনি, আপনার বাড়িতে কখনো যাইনি, তাই সেটাও চিনতে পারিনি। আর বাবাও কখনো বলেনি বিয়ের ব্যাপারে। আমি জানতাম বাবার বন্ধুর ছেলের সাথে আমার বিয়ে ঠিক হয়েছিল, সেটা জেনেও মাহিনকে বিয়ে করেছিলাম। জাহিদ আঙ্কেলকে চিনতাম ভালো করে, তবে আপনাকে বা খালাকে চিনতাম না। কিছুদিন পর জানতে পারলাম। তবে বাবা যখন বলেছিলেন বিয়ের কথা, তখন ভয় পেয়েছিলাম। পরে বাবা আপনার পরিচয় বলতেই অবাক হয়েছিলাম। মানতে হবে আপনার চাওয়ায় জোর আছে, কিন্তু সেই জোরটা আমার চাওয়ায় ছিল না, তাই তো হয়তো তাকে বেঁধে রাখতে পারিনি। আমাকে বেঁধে না রাখলেও আমি থেকে যাব রোদ। আমি তো আশা ছেড়ে দিয়েছিলাম আপনাকে পাবো না ভেবে, কিন্তু আল্লাহ আপনাকে আমার কপালে রেখেছিলেন, বৈধভাবে আপনাকে পেয়েছি। আল্লাহর দরবারে শুকরিয়া জানাই আপনাকে আমার করে দেওয়ার জন্য। কি জানেন মিস্টার চৌধুরী, আমরা তাকেই ভালোবাসি যে আমাদের ভালোবাসার মূল্য দিতে জানে না। প্রতিনিয়ত তাদের অবহেলায় পেয়ে এমন এক পর্যায়ে যায় যেখান থেকে নতুন করে কাউকে ভালোবাসতে মন সায় দেয় না। হারিয়ে ফেলা ভয় জেঁকে ধরে। খুব ভয় হয় যদি দ্বিতীয়বার প্রতারিত হই। প্রথমবার নিজেকে সামলে নিলেও দ্বিতীয়বার সেই ধাক্কা সামলানোর ক্ষমতা বা শক্তি কোনোটাই অবশিষ্ট থাকে না। দ্বিতীয়বার বিশ্বাস করতে মন সায় দেয় না। একটা ভুল মানুষের জন্য সঠিক মানুষকে গ্রহণ করতে পারি না। চাইলেও সেই কালো অধ্যায়টা জীবন থেকে মুছে ফেলতে পারি না। জীবনের হিসেবের খাতাটা বড্ড এলোমেলো হয়ে আছে। ঠিক ভুল, পাওয়া না পাওয়ার ভিড়ে আমি গন্তব্যহীন প্রতীক। তবে আমি চাই সব কিছু ভুলে নতুন করে শুরু করতে। অতীতের চাপ আমি আমার বর্তমানে পড়তে দেব না। আমার সাথে এখন অন্য একটা মানুষের জীবন জড়িয়ে আছে। শূন্যস্থান কখনো শূন্য থাকে না, ঠিক কেউ না কেউ এসে ভরিয়ে দিয়ে যায়। শুধু থেকে যায় পেয়ে হারানোর কিছু আক্ষেপ। দীর্ঘশ্বাস ফেলল রোদ। চিকচিক করছে অক্ষি পল্লব। শিশির এতক্ষণ মন দিয়ে রোদের কথা শুনছিল। আমি জানি রোদ, আপনি আমাকে ভালোবাসেন না, তাতে আমার কোনো কষ্ট নেই। আজ না হোক কাল আমাকে ঠিকই ভালোবাসবেন, ভালোবাসতে বাধ্য হবেন। সব মানুষের অতীত থাকে, অতীত ছাড়া কোনো মানুষের অস্তিত্ব নেই। কিন্তু অতীতে পড়ে থাকলে ভবিষ্যৎ খারাপ হবে। মানুষ দ্বিতীয়বারও প্রেমে পড়ে, প্রথমবারের থেকে বেশি ভালোবেসে আঁকড়ে ধরে বাঁচতে চায়। হারানোর ভয় বেশি থাকে। আপনি আমার বিবাহিত স্ত্রী, আমি আপনার স্বামী হবার আগে একজন বিশ্বস্ত বন্ধু হতে চাই। আপনার সুখের কারণ বা দুঃখের সাথী হয়ে বাঁচতে চাই। শেষ বয়সেও আপনার সাপোর্টার হয়ে থাকতে চাই। আপনার অতীত কি ছিল না ছিল সেটা আমার মাথা ব্যথা নেই। আপনার বর্তমান ভবিষ্যৎ জুড়ে আমি থাকতে চাই। আপনাকে সুখী না করতে পারি, কিন্তু কখনো দুঃখ দেব না। আপনার মুখে হাসি ফোটানোর জন্য নিজের সর্বস্ব দিতে রাজি। আপনি শুধু আমার পাশে থাকবেন, আমার উপর বিশ্বাস রাখবেন। মুগ্ধ হলো রোদ। মানুষটার কথায় জাদু আছে নির্ঘাত। কি সুন্দর গুছিয়ে কথাগুলো বলে দিল। আপনার হাতটা ধরতে পারি রোদ? আপনি আমার হাজবেন্ড, পারমিশন নিতে হবে না, আপনার অধিকার আছে। আমি কাপুরুষ নই রোদ, অনুমতি ব্যতীত
আপনাকে ছোঁয়ার সাহস দেখাবো না। আপনি আমার স্ত্রী পরে, আগে একজন নারী। নারীদের সম্মান আমার কাছে সব কিছুর ঊর্ধ্বে। আপনি যেদিন আমাকে ভালোবাসতে পারবেন সেই দিনই আপনাকে স্পর্শ করব। ততদিন না হয় অপেক্ষা করলাম। আমি বিশ্বাস করি দিন শেষে আপনি আমারই হবেন। আরেক দফা মুগ্ধ হলো রোদ। এই মানুষ এত সুন্দর কেন? উফ, শুধু মানুষ না, এই মানুষের ব্যক্তিত্বটা একটু বেশিই সুন্দর। পকেট থেকে একটা চিকন স্বর্ণের হার, তাতে ডায়মন্ডের লকেট বের করে রোদের গলায় পরিয়ে দিল। এতক্ষণ এটারই কমতি ছিল। রোদ অবাক হয়ে বলল, এটা কখন আনলেন? একটু আগে এনেছি, এজন্যই একটু দেরি হয়েছে। বুঝেছি, তবে কফিটা দারুণ হয়েছে। ধন্যবাদ ম্যাডাম, আপনার প্রশংসা পেয়ে আমার কফি বানানো শেখা ধন্য হয়েছে। আমি গর্বিত আপনাকে নিজে হাতে কফি বানিয়ে খাওয়াতে পেরে। খিলখিল করে হেসে উঠল রোদ, আর শিশির মুগ্ধ হয়ে তাকিয়ে রইল প্রয়াসীর মুখপানে। রাতের শেষ ভাগ, ভোরের আলো এখনো ফোটেনি। চারদিকে শুনশান নীরবতা, শান্ত রাস্তাঘাট, ঘুমে আচ্ছন্ন নগরবাসী। মাঝে মাঝে রাস্তার কুকুরগুলো গলা ছেড়ে ডেকে উঠেছে। ফজরের আজান এখনো হয়নি। বিরতিহীনভাবে বেজে চলেছে বাসার কলিং বেল। রেহানা আহমেদ বিরক্ত হয়ে উঠলেন কলিং বেলের তীব্র আওয়াজে। রুমে থাকা দেওয়াল ঘড়িতে সময় দেখে নিলেন। ভোর 4:15। এই সময় কে আসতে পারে বাড়িতে? কোনো চোর ডাকাত নয় তো? ভয় ঢুকে গেল রেহানা আহমেদের মনে। পরক্ষণে ভাবলেন, মাহিন নয় তো? মাহিন তো আজ বাড়ি ফেরেনি। কিন্তু মাহিনের কাছে তো এক্সট্রা চাবি আছে। ভয়ে ভয়ে এগিয়ে গেলেন দরজার দিকে। মনে মনে রাফিনকে বকতে লাগলেন, এই ছেলেটা হয়েছে বইয়ের ন্যাওটা। রাত বিরেতে কে এসেছে উঠে সেটা দেখবে, কিন্তু না, বইয়ের আঁচল ধরে কানে তুলো গুজে নাক টেনে ঘুমাচ্ছে। আমি মহিলা মানুষ, কি করে কি সামলাবো? যদি কোনো বিপদ আপদ হয়। দরজা খুলে অবাক হয়ে গেলেন রেহানা আহমেদ। দরজার বাইরে দাঁড়িয়ে আছে একটা মেয়ে। হাঁটুর ওপর পর্যন্ত এক হাত কাটা ড্রেস শরীরের সাথে মিশে আছে, চুলগুলো কালার করা। মেয়েটির কাঁধে মাথা দিয়ে অচেতন হয়ে পড়ে আছে মাহিন। মাহিনকে এই অবস্থায় দেখে বিচলিত হয়ে পড়লেন রেহানা আহমেদ। মাহিন যে আজও নেশা করেছে বুঝতে বাকি রইল না। নেশা যেন নিত্যদিনের রুটিন হয়েছে তার। মেয়েটির সাহায্যে মাহিনকে ঘরে এনে শুইয়ে দিলেন। মেয়েটির নাম দিশা। দিশা মাহিনের দিকে একটি হাসি দিয়ে চলে গেল। রেহানা আহমেদও ছেলের কক্ষ ত্যাগ করলেন। আজানের মিষ্টি সুরে ঘুম ভেঙে গেল রোদের। পাশে শিশির বেঘরে ঘুমাচ্ছে। কিছুক্ষণ তাকিয়ে রইল শিশিরের মুখের দিকে। বাচ্চাদের মতো গুটিসুটি মেরে ঘুমোচ্ছে শিশির। ঘুমালে মানুষকে নিষ্পাপ লাগে, এটা সত্য। মুচকি হাসল রোদ। এই মানুষটা একটা পাগল। শাওয়ার নিয়ে নামাজ পড়ে নিল রোদ। শিশির এখনো ঘুমোচ্ছে। বড্ড মায়া হলো রোদের। শিশিরের ঘুমটা ভাঙাতে হবে, কিন্তু কিছু করার নেই। নামাজ তো পড়তেই হবে। এখন না উঠলে সময় চলে যাবে। শুনেছেন? এই যে মিস্টার, উঠুন। মিষ্টি কণ্ঠ শুনে ঘুম ভাঙল শিশিরের, কিন্তু ঘুমের রেশ এখনো কাটেনি। ঘুম ঘুম চোখে তাকিয়ে দেখলো রোদ দাঁড়িয়ে আছে। নীল শাড়ি পরায় একটা নীল পরী যেন আকাশ থেকে নিচে নেমে এসেছে। ভেজা চুল থেকে টুকটুক করে পানি পড়ছে। কি স্নিগ্ধ লাগছে রোদকে। এই মেয়েটা এত সুন্দর কেন? এক এক সময় এক এক রূপে হাজির হয়। কবে না জানি হার্ট অ্যাটাক করে বসি। প্রশান্তির হাসি দিল শিশির। শিশিরকে তাকাতে দেখে রোদ বলল, আসসালামু আলাইকুম, শুভ সকাল। ওয়ালাইকুম আসসালাম বউ, শুভ সকাল। কখন থেকে আপনাকে ডাকছি, ওঠার কোনো নামগন্ধই নেই। এত সুন্দর করে কোকিলের কণ্ঠে ডাকলে কি কারোর উঠতে মন চাইবে? উল্টা আরো ঘুম ধরবে। তা সকাল সকাল গোসল করার মানে কি বউ? আমি তো কিছু করিনি রাতে। এই ওয়েট, তুমি কি আমার ঘুমের অ্যাডভান্টেজ নিয়েছো নাকি? হায় আল্লাহ, এটা কি করলে তুমি বউ?
এভাবে একটা নিরীহ ছেলে সুযোগ নিলে? এখন আমি পাড়ায় মুখ দেখাবো কি করে? কোভিড চলে যাওয়ার পরও আমাকে মাস্ক পরে নিজের ইজ্জত বাঁচাতে হবে। ভড়কে গেল রোদ। কি বলছে এই লোক? মনে মনে অসভ্য বজ্জাত ঠোঁটকাটা নির্লজ্জ উপাধি দিয়ে দিল। মুখে বলল, দেখলে তো মনে হয় ভাজা মাছ উল্টে খেতে জানেন না। এখন তো দেখি মুখে লাগাম নেই। উঠুন, ফ্রেশ হয়ে মসজিদে যান, সকাল হয়ে গেছে। খুশি হলো শিশির। যাক, একজন নামাজি বউ পেয়েছে সে। জীবনসঙ্গী তো এমনই হওয়া উচিত, যে কিনা ঘড়ির কাঁটার মতো মনে করিয়ে দেবে পৃথিবীর সব থেকে ইম্পর্টেন্ট সব কিছুর ঊর্ধ্বে হলো আল্লাহর ইবাদত। সবাই তো জীবনে অনেক কিছু দেয়, কিন্তু নামাজের দাওয়াত কি সবাই দিতে পারে? সকাল সকাল বউ মিষ্টি করে ডেকে দেবে নামাজের জন্য। এর মতো সৌভাগ্য আর কি হতে পারে? ভোরের আলো ফুটেছে চারিদিকে। শীতের সকাল, কুয়াশা ঘেরা শহর। মাঝে মাঝে কয়েকটা পাখি কিচিরমিচির করে সুর তুলেছে। একটু পরে রোদ্দুর উঠবে আর নিজস্ব তেজে সমস্ত কুয়াশা কাটিয়ে দেবে। রান্নাঘরে পা রাখল রোদ। এখন থেকে এই রান্নাঘরটা তার। একটা মেয়ের সংসার এখানেই। শ্বশুরবাড়ির প্রতিটা কোণায় মেয়েদের আবেগ মিশে থাকে, বিশেষ করে রান্নাঘরে। সবাইকে ভালো মন্দ রান্না করে খাওয়ানো, কিংবা স্বামীর রাগ ভাঙাতে পছন্দের খাবার রান্না করে খাওয়ানো। শ্বশুরবাড়ির সবার মন জয় করা থেকে শুরু করে নিজের শাশুড়ি হওয়া পর্যন্ত রান্নাঘর মেয়েদের ভালোবাসার একটা জায়গা। সব কিছু ছেড়ে দিলেও রান্নাঘর অন্য কারোর হস্তান্তর করতে পারি না। এই রান্নাঘরই বুঝিয়ে দেয় শ্বশুরবাড়িতে আমাদের স্থান ঠিক কোথায়। রোদের নাস্তা বানানো প্রায় শেষের দিকে। সেই সময় রান্নাঘরে প্রবেশ করলেন শাহনাজ চৌধুরী। এ কি রোদমা, তুমি রান্নাঘরে কেন? নতুন বউ তুমি, কদিন পরে এই রান্নাঘর এমনিই তোমার হবে। সংসারের দায়িত্ব তোমাকেই নিতে হবে। আপনি তো জানেন খালা, আমি রান্না করতে ভালোবাসি। আমার কোনো সমস্যা হচ্ছে না, বরং ভালোই লাগছে। আপনি বসুন, আমি চা দিচ্ছি। আমি তোমার শাশুড়ি হই মেয়ে, মা ডাকো মা। খালা খালা কি করছো? সরি খালা। থুক্কু মা, অনেক দিনের অভ্যাস তো, তাই ভুল হয়ে গেছে। হেসে ফেললেন শাহনাজ চৌধুরী। এক এক করে সবাই চলে এলো ব্রেকফাস্ট টেবিলে। রোজ সবাইকে সার্ভ করতে লাগলো। শিশিরের ফুপু সুলতানা রাত হওয়াতে ওনার স্বামী সন্তান নিয়ে থেকে গেছেন। সুলতানা রোদকে বললেন, তুমিও বসো বৌমা, আমরা নিজেরাই নিয়ে খেতে পারবো। তুমি একা একা খেলে ভালো লাগবে না, আমাদের সাথেই বসে পড়ো। এখানে তো আমরা নিজেদেরই লোক, তোমার ফুফাকে লজ্জা পেতে হবে না। তুমি আমাদেরই মেয়ের মতো। যাও শিশিরের পাশে বসো। সবার জোরাজুরিতে রোদও খেতে বসলো। শিশিরের খাওয়ার ফাঁকে রোদকে বলল, সবগুলো নাস্তা দারুণ হয়েছে। আমার বউয়ের হাতে জাদু আছে। এইভাবে খেলে তো তোমার বরের পেট আর পেট থাকবে না, ডাইরেক্ট ট্রাম হয়ে যাবে, লাইক গোপাল ভাঁড়। তখন তো সবাই তোমাকে গোপালের গিন্নি বলে ডাকবে বউ। চারিদিকে তাকালো রোদ, কেউ আবার শুনল না তো। সবাই নিজের খাওয়া নিয়ে ব্যস্ত। স্বস্তির নিঃশ্বাস ফেলল রোদ। এই লোকটা তো ভারী পাজি। আগে জানলে এই পাজি লোকটাকে কিছুতেই বিয়ে করতো না রোদ। এক্ষুনি যদি কেউ শুনে নিত তখন কি হতো? ঘিলু কি হাতে নিয়ে থাকেন নাকি? চুপচাপ খেয়ে উঠুন, আর একটা উল্টোপাল্টা কথা বললে মুখে স্টেপলার মেরে দেব। স্টেপলার মেরে দিলে আমি খাবো কি করে বউ? প্লিজ এটা করো না। হতাশ হলো রোদ। এই লোকটা এই রকম কি করে হলো? কাল পর্যন্ত তো ঠিক ছিল। সকাল থেকে কি হলো লোকটার? পাগল হয়ে গেল নাকি? পাশ থেকে রাফসান ফিসফিস করে বলল, আমি কিন্তু সব শুনছি ব্রো। তোকে কে শুনতে বলেছে ছাগল? নিজের প্লেটের দিকে নজর দে। নজর প্লেটে আছে ব্রো, বাট কান তোমাদের দিকে। তাহলে তোর কানকেও প্লেটে রাখ। কলেজ থেকে বাড়ি ফিরবে বলে রাস্তা দিয়ে আসছে সাইমা। আজকে সবগুলো ক্লাস করেনি তাই তাড়াতাড়ি চলে এসেছে, কিন্তু রাস্তায় কোনো রিক্সা দেখা নেই। মাঝে মাঝে দু একটা আসে,
তবে ভাড়া বেশি চাই। তাই হাঁটা ধরল বাড়ির পথে। কিছু দূর যেতে আচমকা সামনে এসে দাঁড়ালো রাফি। হে সেক্সি লেডি, হোয়াটসঅ্যাপ? এই ভর দুপুরে কোথায় যাচ্ছ? রোদে তো ব্ল্যাক হয়ে যাবা। এসো আমার বাইকে, আমি তোমাকে ড্রপ করে দিচ্ছি, কাম। এটা কোন ধরনের ভাষা? মেয়েদের সাথে সম্মান দিয়ে কথা বলতে জানেন না? তাহলে বলেন কেন? তোমার তো খুব তেজ, তাই না? বাট আই লাইক ইউর অ্যাটিটিউড। গার্লফ্রেন্ড হবা? আপনার মতো একটা খারাপ ছেলের গার্লফ্রেন্ড হওয়ার কোনো ইচ্ছা আমার নেই। পথ ছাড়েন। যদি না ছাড়ি? আমি চিৎকার করে মানুষ জড়ো করব। ওয়াও, রিয়েলি? এখানে পাবলিক কই পাবা তুমি? লুক, একটা পাবলিকও নেই। কে শুনবে তোমার চিৎকার? সাইমা থমকে দেখল কোনো প্রাণী নেই আশেপাশে। চিৎকার করেও লাভ হবে না। ভয় কাবু করে বসলো সাইমাকে। যদি সত্যি রাফি কোনো ক্ষতি করে দেয়, প্রাণে মেরে ফেলুক, কিন্তু সম্মান যেন অটুট থাকে। তুমি দেখো আল্লাহ, মনে মনে দোয়া দরুদ পড়তে লাগলো। সেই দিন তুমি আর তোমার ভাই খুব তেজ দেখিয়েছিলে, তাই না? আজ কোথায় তোমার ভাই? তোমাকে প্রোটেক্ট করতে আসছে না তো? দেখি আজ তোমাকে কে বাঁচায়। বলেই হাতটা ধরতে যায় সাইমার। ঠিক সেই সময় কেউ একজন রাফির হাত চেপে ধরে। মেয়েদের অসম্মান করার খুব শখ তোদের, তাই না? তোদের মতো কিছু খারাপ ছেলেদের জন্য পুরো ছেলে জাতি অপমান। বলেই রাফিকে মারতে শুরু করে। রাফি পাল্টা প্রহার করার সুযোগটাও পাচ্ছে না। মারতে মারতে আধমরা করে ছেড়ে দিল। সাইমা ছেলেটাকে ধন্যবাদ জানাতে গিয়ে দেখল ছেলেটা তার বিবাহিত ক্রাশ। আরে, এটা তো রোদ ভাবির ভাই সায়ন তালুকদার, আমার বিবাহিত ক্রাশ। যাক বাবা, আমাকে চেনে না। বেঁচে গেছি, না হলে লজ্জায় পড়তে হতো আমার পরিবারের করা অন্যায়ের জন্য। চেনে না যেহেতু ধন্যবাদ দেওয়াই যায়, কিন্তু সুযোগটা আর পেল কোথায়? সাইমা ভাবনার মাঝেই সায়ন গাড়ি নিয়ে চলে যায়। সাইমা হাঁ করে তাকিয়ে থাকে। এটা কি হলো? কোন ধরনের অ্যাটিটিউড রে ভাই? মিনিমাম মনুষ্যত্বও নাই। আমাকে তো বাসায় ড্রপ করে দিতে পারতো। আচ্ছা, ড্রপ না করুক, অন্তত মুখে তো বলা যেত। কেমন বেড়া এটা! এইটা দেখে আমি আবার ক্রাশ খেয়েছিলাম, পচা ক্রাশ। পড়ন্ত বিকেল, সূর্যের তেজ কমে গেছে কিছুক্ষণ আগে। হালকা শীতের ছোঁয়া লাগছে শরীরে। একটু দূরে গাছে বসে দুটো পাখি ডেকে চলেছে। শীতের প্রভাবে গাছগুলো নিজের পাতা ঝরিয়েছে। কয়েকটা পাতা একটু পরপর ঝরে পড়ছে। বসন্তের শুরুতে গাছগুলো ফিরে পাবে নতুন পাতা। শীতল বাতাসে ভেসে আসছে ফুলের সুবাস। জাকির চৌধুরীর বাড়ির মাঠে ক্রিকেট খেলছে ভাড়াটিয়া কিছু বাচ্চা ছেলে মেয়ে। একটু দূরে দুজন বৃদ্ধ গল্পে মেতেছেন। ছাদে বসে আপন মনে মাঠের দিকে তাকিয়ে রইল রোদ। হাতে এক কাপ গরম ধোয়া চা ওঠা। একটু পর পর চুমুক দিচ্ছে কাপে। গায়ে থাকা চাদরটা আরেকটু জড়িয়ে নিল শরীরে। এই মুহূর্তে শিশিরকে খুব মনে পড়ছে রোদের। মানুষটা একটু পাগল টাইপের। রোদকে লজ্জায় ফেলার ধান্দায় থাকে সব সময়। মুচকি হাসল রোদ। আমি আরেকবার ভালোবাসতে চাই। যে আমাকে মন থেকে চায় তার প্রেমে পড়তে চাই। তার পবিত্র ভালোবাসা গ্রহণ করে নিতে চাই। তার অর্ধাঙ্গিনী পথ চলার সাথী হয়ে সারা জীবন পাশে থাকতে চাই। এই বাসার ছাদে খুব বেশি ফুলের গাছ নেই, যা আছে বাগানে। ছাদে বেশি বেশি গাছ না থাকলে কি কোনো সৌন্দর্য আছে? কোনো সৌন্দর্য নেই। শিশিরকে বলে বেশি করে গাছ লাগাবো ভেবে নিল। সূর্য তার কিরণ পুরোপুরি হারিয়েছে। আঁধার ঘনিয়ে এসেছে চারিদিকে। বাচ্চাগুলো নিজ নিজ গৃহে ফিরে গেছে। কিছু সময়ের মধ্যেই আজান হবে। মুমিনদের নামাজের জন্য আহ্বান করা হবে। রোদ দেরি না করে ছাদ থেকে নেমে গেল। নামাজ আদায় করে শাশুড়ি আর ফুফু শাশুড়ির সাথে রান্নাঘরে গেল। লাগেজ প্যাক করছে জুহি। পাশেই শুয়ে ফোনে কিছু দেখছে রাফিন। কাল সকালেই তাদের ফ্লাইট। বেশ রাগ নিয়েই জিনিসপত্র গুছিয়ে নিচ্ছে জুহি। রাগের কারণ, রাফিকে
নাকি সাইমা একটা ছেলেকে দিয়ে মার খাইয়েছে? লিসেন রাফি, আমি জাস্ট তোমার জন্য এই বাড়িতে পড়ে আছি। তোমাকে ভালোবাসি বলে বিয়ে করেছি। তোমার বোনের সাহস কী করে হয় রাফিকে মারার? সেদিন তোমার গুন্ডা ভাই মেরেছে, আজ তোমার বোন গুন্ডা দিয়ে মেরেছে। তুমি জানো রাফি চাইলে কি করতে পারে? ওর বাবা কত বড় বিজনেসম্যান। আগে যদি জানতাম তোমার ফ্যামিলি এই রকম, তাহলে কখনোই বিয়ে করতাম না। আচ্ছা, ওই ছেলেটা তোমার বোনের কি হয়? বয়ফ্রেন্ড নাকি? তোমার বোনেরও তো দেখছি চরিত্রের ঠিক নেই। শ্যাট আপ জুহি, অনেকক্ষণ থেকে তোমার বাজে কথা সহ্য করছি। আমার পরিবার নিয়ে একটাও খারাপ কথা উচ্চারণ করবে না। আমার বোনকে নিয়ে তো আর কিছুই বলবে না। সেদিন তোমাকে সাপোর্ট করেছি শুধু ভাইয়া আর মাকে শিক্ষা দেওয়ার জন্য, তাদের ভুলগুলো চোখে আঙুল দিয়ে দেখানোর জন্য। সেটা তুমি খুব ভালো করেই জানো। তোমার ওই ক্যারেক্টারলেস বন্ধুর হয়ে একদম সাফাই গাইতে আসবে না, নইলে আমি ভুলে যাব তুমি আমার বিবাহিতা স্ত্রী। কাল যাওয়ার আগে সবার কাছে ক্ষমা চেয়ে নিও, না হলে তোমার বাবার বাসায় ফিরে যেও। আমি যাব না বাইরে, তুমি একাই যেও। রান্নাঘরে বসে আঁচলে মুখ গুজে কান্না করছেন রেহানা আহমেদ। একটু আগে জুহির বলা কথাগুলো স্পষ্ট শুনেছেন তিনি, কিন্তু রাফিনের কথা শোনার ধৈর্য রাখতে পারেননি। বড্ড আফসোস হচ্ছে তার। সন্তানদের মানুষ করতে পারেননি, ব্যর্থ মা মনে হচ্ছে নিজেকে। সন্তানদের সব আবদার তিনি মেনে নিতেন, ঠিক ভুলের পার্থক্য বুঝতেন না। সঠিক সময়ে যদি সঠিক শিক্ষা দিতেন, তাহলে আজ এই দিনটা দেখতে হতো না। দুই ছেলেই তার অবাধ্য, বোনের অসম্মানও তাদের চোখে পড়ে না। মনে মনে ধন্যবাদ জানালেন সেই অজ্ঞাত মানুষটিকে, যে সাইমা সম্মান রক্ষা করেছে। নইলে আজ বড় কোনো ক্ষতি হতে পারত। নিশ্চয়ই সেই ছেলে কোনো সম্মানিত মায়ের সন্তান, কোনো বোনের দায়িত্ববান ভাই। রাতে বাড়ি ফিরে রোদকে রুমে না পেয়ে ব্যালকনিতে গেল শিশির। শীতল বাতাস বইছে, শীতের শরীর কেঁপে উঠছে। পা টিপে টিপে রোদের পেছনে দাঁড়ালো শিশির। রোদ এখনো শিশিরের উপস্থিতি টের পায়নি। পকেট থেকে একটা বেলি ফুলের মালা পরিয়ে দিল রোদের খোপা করা চুলে। চুলে কারোর স্পর্শ অনুভব হতেই পেছনে ফিরে শিশিরকে দেখতে পেল রোদ। খোপায় হাত দিয়ে বুঝল এটা বেলি ফুলের মালা। খুশি হয়ে গেল রোদ। ফুল পছন্দ করে না এমন মানুষ খুব কমই আছে। প্রিয় মানুষের কাছ থেকে ছোট ছোট উপহার পেতে কার না ভালো লাগে, আর সেটা যদি হয় পছন্দের ফুল, তাহলে তো কোনো কথাই নেই। কখন এলেন আপনি? এই তো এখন এলাম। তা আমার বউয়ের কি মন খারাপ নাকি? না তো, আপনারই অপেক্ষা করছিলাম। আপনি জানলেন কি করে আমি বেলি ফুল পছন্দ করি? আমি সব জানি মিসেস। প্রত্যেক প্রেমিক পুরুষই তার প্রয়াসীর মন পড়তে পারে। প্রয়াসীর ভালো লাগা, খারাপ লাগা, পছন্দ অপছন্দ সব কিছুই নখদর্পণে থাকে। আমার মহারানী যে বেলি ফুল পছন্দ, সেটা আমি অনেক আগে থেকেই জানতাম। তোমার ব্যালকনিতে দেখেছি বেশিরভাগ ফুলই বেলি ফুলের গাছ। ও, আপনি সব দিকেই নজর রাখতেন তাই না? প্রেমে পড়লে প্রেমিকদের কাজই তো প্রয়াসের দিকে নজর রাখা। আচ্ছা, ছাদে গাছ লাগাবো, কিছু গাছ এনে দেবেন? প্রিয়তমা বললে আমি নিজেই নিজের হার্ট সার্জারি করে তোমার হাতে দিয়ে দিতে পারি। আর তুমি তো সামান্য গাছ চাইলে। বড় কিছু চাও, দেখবা তোমার বর সব কিছু এনে তোমার পদতলে রেখে দেবে। চান তো এনে দিতে পারবো না, না চাইলে চাঁদের দেশে সফর করিয়ে আনবো। এত কিছু লাগবে না, শুধু কিছু ফুলের গাছ আর কিছু ফলের গাছ এনে দিন, তাহলেই হবে। কাল সকালেই পেয়ে যাবেন বেগম সাহেবা। আমি এখনই কল দিয়ে বলে দিচ্ছি। আমি নিজে হাতে গাছগুলো লাগিয়ে দেব, তুমি শুধু পাশে থেকো। আচ্ছা, ফ্রেশ হয়ে আসুন, সবাই অপেক্ষা করছে। আমি কিন্তু রাগ করেছি বউ। কেন? আমি কি কিছু করেছি? তুমি আমাকে একটুও মিস করোনি বউ। আমি অনেক কষ্ট পেয়েছি, সাথে রাগও করেছি। আপনাকে কে বলল আমি মিস করিনি? তার মানে মিস করেছো?
কিন্তু আমি তো একটাও বিষম খাইনি, তাহলে বুঝবো কি করে আমার বউ আমাকে মিস করেছে? ভড়কে গেল রোদ। বলে কি এই লোক, মাথা কি একবারেই গোল নাকি? বিষম খাইনি বলে কি আমি মিস করিনি নাকি? লোকটা যদি বুঝতো আমি সারাদিন তাকে কতটা মিস করেছি তাহলে হয়তো সত্যি সত্যি পাগল হয়ে যেত। কি হলো বউ, কি ভাবছো এত? তুমি কি আমার কথাই ভাবছো? কিন্তু দেখো আমি এখনো বিষম খাইনি। ফালতু কথা বাদ দিয়ে নিচে আসেন তো, বলেই রোদ রুমে চলে গেল। আলমারি থেকে শিশিরের জামা কাপড় বের করে দিয়ে নিচে চলে গেল। রাত্রি প্রায় অর্ধেকটা কেটে গেছে। জ্যোৎস্নারত রাত, আকাশে দল বেঁধে উড়ে বেড়াচ্ছে মেঘ। শুনশান রাস্তা, আপন মনে ড্রাইভ করছে মাহিন। পাশেই বসে আছে দিশা। কি ঠিক করলে মাহিন, বিয়ে করছো কবে আমায়? দেখো আমি কিন্তু কনসিভ করেছি, এই বাচ্চাটা তোমার। বাসায় এখনো কিছু জানে না। মা আমাকে সন্দেহ করছে, আমার অসুস্থতা মায়ের চোখে পড়েছে। এখন যদি তুমি আমাকে ঘরে না তোলো তাহলে সব কিছু জানাজানি হয়ে যাবে। আমার বাবার মান সম্মান কিছু থাকবে না। দেখো দিশা, আমি তোমার সাথে সময় কাটিয়েছি মানে এই না তোমাকে আমার বিয়ে করতে হবে। তখন আমার মেন্টাল কন্ডিশন ঠিক ছিল না, তাই তোমার সান্নিধ্য গিয়েছি, তুমিও বাধা দাওনি। এখন আমার বিয়ে করার কোনোভাবেই পসিবল না। কালই তুমি অ্যাবর্শন করাও, টাকা পয়সা যা লাগে আমি দিয়ে দেব। আর বিয়ে বিয়ে করে মাথা খেও না। এসব তুমি কি বলছো মাহিন? ও আমার সন্তান, আমাদের সন্তান। মাত্র 3 মাস বয়স ওর। এতটুকু প্রাণকে আমি মা হয়ে কিভাবে দুনিয়ার আলো না দেখিয়ে মেরে ফেলি বলো? ও যে আমার মাঝে বেড়ে ওঠা একটা প্রাণ, ওর অস্তিত্ব আমি সবসময় অনুভব করি। তোমার এসব সস্তার সেন্টিমেন্ট অন্য কোথাও দেখিয়ে বেড়াও, কিন্তু আমার কাছে না। আমি তো তোমাকে জোর করিনি, আমি তোমাকে কথাও দিইনি বিয়ে করব বলে। তাহলে এসব আসছে কোথা থেকে? তুমি তো আমার কাছে এসেছিলে মাহিন, তুমি বলেছিলে তোমার অতীত ভুলে থাকতে চাও, নতুন করে জীবন শুরু করতে চাও। আমার সান্নিধ্যে এসে তুমি মানসিক শান্তি পাও। দুঃখ কষ্ট সব ভুলে গিয়ে আমাকে ভালোবেসে কাছে টেনে নিয়েছিলে। এখন তুমি এসব কি বলছো? রাতের পর রাত নিজের স্বার্থে তুমি আমাকে ব্যবহার করেছো। আমি কিছুতেই আমার সন্তানের ক্ষতি হতে দেব না। তোমার বাড়িতে যাব, তোমার মায়ের সাথে কথা বলবো, প্রয়োজনে লিগ্যাল স্টেপ নেব। আমার সন্তানের অধিকার আমি বুঝে নেব। তো ওকে আমি এই পৃথিবীর আলো দেখাবো, তোমার পরিচয় ওকে বড় করব। অবৈধ সম্পর্কে ট্যাগ মুছে ফেলবো। আমার সন্তানকে একটা সুস্থ জীবন দেব। তার জন্য তোমাকে আমার সন্তানকে স্বীকৃতি দিতে হবে মাহিন, না হলে আমি তোমাকে ছাড়বো না। আমার শরীরে কলঙ্কের দাগ লাগিয়ে তুমি সাধু হয়ে ঘুরে বেড়াবে, সেটা আমি হতে দিতে পারবো না। বাড়ির সামনে এসে গাড়ি থেকে নেমে গেল দিশা। মাহিন গাড়ির স্টিয়ারিংয়ে একটা বাড়ি দিল। সব কিছু হাতের বাইরে চলে গেছে। মাথার চুল খামচে ধরল, মাথা কাজ করা বন্ধ করেছে। কি করবে এখন? কি করে সব কিছু সামাল দেবে? তালুকদার বাড়ির সকলেই উপস্থিত হয়েছেন চৌধুরী বাড়িতে, শুধু মালিহা তালুকদার ব্যতীত। দুই পরিবার মিলে ঠিক করলেন আগামী শুক্রবারই রোদ শিশিরে রিসেপশন করা হবে। হাতে মোট 4 দিন সময় আছে, এর মধ্যে সমস্ত অ্যারেঞ্জমেন্ট করতে হবে। ডিনার করেই তালুকদার বাড়ির সবাই বিদায় নিয়েছেন। আত্মীয় স্বজনদের ইনভাইট করতে শুরু করে দিয়েছেন। জাকির চৌধুরী আসবেন সপরিবারে। শিশিরের বোন মোহনা আসবে স্বামী সন্তান নিয়ে। একমাত্র ভাইপোর বিয়েতে উপস্থিত না হওয়াতে আফসোসের শেষ নেই। এখন যদি রিসেপশনেও না আসতে পারে তাহলে তো এই জীবন বৃথা। ছোট ফুপু ফারজানাকে জানালেন, তিনি বললেন কালই সকালে আসবেন চট্টগ্রাম থেকে। রাত প্রায় 12টা। রোদ ফ্রেশ হয়ে বিছানায় বসে শিশিরের দিকে তাকিয়ে আছে, আর শিশির সোফায় বসে ল্যাপটপে কাজ করছে। আচ্ছা বউ, আমি না একটা জিনিস কিছুতেই বুঝতে পারছি না। কি বুঝতে পারছেন না? আজকে কি আমাকে একটু বেশি সুন্দর লাগছে, নাকি আমার মুখে পিম্পল বের হয়েছে? কই কিছু তো বের হয়নি, স্বাভাবিকই তো লাগছে। তাই? তাহলে তুমি আমার দিকে অমন করে তাকিয়ে আছো কেন? আমার বুঝি লজ্জা লাগে না?
ধরা পড়ে গেল রোদ। এই লোকটা দেখলো কি করে? রোদ তার দিকে তাকিয়ে আছে। ধ্যান জ্ঞান তো সব ল্যাপটপে দিয়ে আছে। কপালের ওপরেও দুটা চোখ আছে নাকি? তাও মুখ খুলে বলল, কই, আমি তো দেওয়াল দেখছিলাম। আমার বয়ে গেছে আপনাকে দেখতে, কিন্তু আমি তো দেখলাম তুমি চোখ দিয়ে আমাকে গিলে খাচ্ছ। আরে আজব তো, চোখ দিয়ে আবার মানুষ গিলে খাওয়া যায় নাকি? যাই তো। এই যে তুমি আমাকে গিলে খাচ্ছ, আমার মান সম্মান শেষ করে দিচ্ছ। অবলা ছেলে পেয়ে চোখ দিয়ে আমার ইজ্জত লুটে নিচ্ছ। এখন আমাকে বিয়ে করবে কে? বিয়ে করবে মানে কটা লাগবে আপনার? ঘরে বউ রেখে আরেকটা বিয়ে করতে চাইছেন? আপনার সাহস তো কম না। আপনার নামে আমি কেস করব। বেশ করেছি আপনাকে দেখেছি, প্রয়োজন হলে আরও দেখব। দিন রাত চোখের সামনে বসিয়ে রেখে দেখব। আমার বর আমি দেখব না তো কে দেখবে? অন্য কেউ দেখলে তার চোখ তুলে ফেলব। যাক, স্বীকার তো করলে আমাকে দেখছো, তাহলে লুকিয়ে দেখার কি আছে? তোমার স্বামী তুমি দেখবে। তুমি আমার জীবনের প্রথম এবং শেষ নারী। আমার মনে শুধু তোমার বসবাস, কিন্তু তোমার মনে অন্য কেউ। আমি এখনো তোমার মনে জায়গা করে নিতে পারিনি জানি। আমি এটাও জানি তুমি চেষ্টা করছো, এটাও জানি খুব তাড়াতাড়ি তুমি আমাকে মেনে নেবে, কিন্তু মেনে নেওয়া ভালোবাসা এক না। বাদ দাও এসব, এখন বলো রিসেপশনে কি পরবা, শাড়ি না লেহেঙ্গা? রোদ বুঝতে পারল শিশির কথা ঘোরাচ্ছে। সত্যি মানুষটার সাথে অন্যায় হয়ে যাচ্ছে। রোদও আর অযথা ঘাটালো না। আপনি বলুন কি পরবো? আই থিঙ্ক লেহেঙ্গা বেস্ট হবে। শাড়ি তো যে কোনো অকেশনে পরতে পারবে। আমি কোট আর তুমি লেহেঙ্গা। কালার তুমি ডিসাইড করো। সাদা কেমন হবে? নট ব্যাড, ইউনিক কালার। শুভ্র রং মানেই অন্যরকম প্রশান্তি। সকালবেলা হসপিটালে যাওয়ার জন্য রেডি হচ্ছিল শিশির, আর এটা ওটা এগিয়ে দিচ্ছে রোদ। তখনই একটা বাচ্চা ছেলের গলার স্বর শুনে পেছনে তাকালো দুজন। ব্রো, মে আ গয়া। হে এহসান, কখন এলি? কুছ সময় পেহলে এসেছি। ইয়ে কন হে? মেরি ভাবি হে ক্যা? রোদের বড্ড হাসি পেল এই বাচ্চা ছেলের ভুলভাল হিন্দি শুনে। হ্যাঁ, এটা তোর ভাবি। তুই হিন্দি কবে শিখলি? তাও জাপানি হিন্দি। এইবারও রোদের হাসি পেল। হিন্দি আবার জাপানি হয় নাকি? দুটাই দেখি পাগল। अरे ब्रो, तुम जानता नहीं, मैं और पापा तो इंडिया गया था, ওখান থেকেই হিন্দি শিখে आया। तुम साइड में जाओ, मुझे भाभी से बात करना है। हेलो भाभी, मैं एहसान, तुम्हारा देवर जी लगता हूँ। कैसे हो? आपको हिंदी आता है ना? আমার বাত সমাজ আয়া? হ্যাঁ দেবরজি, আপনার কথা আমি বুঝতে পেরেছি, কিন্তু আমি তো হিন্দি পারি না। কি? आपको हिंदी नहीं आता? हिंदी कब सीखेगा आप लोग? नो সমস্যা में है ना, मैं सिखाबो। ঠিক আছে দেবরজি। आपका ছোটা বহিন আছে আমার বয়সী? না দেওয়ারজি, আমার কোনো বইন নাই। ওহ, সো দুঃখের ম্যাটার। ওকে, না থাকলে নাই। आप मुझे बहुत अच्छा লাগে। অনেক কিউট হো তুম। শাদি করবে আমাকে? তেলে বেগুনে জ্বলে উঠল শিশির। এই ছেলের তো বড় সাহস, ডক্টর শিশির চৌধুরীর বউকে বিবাহের প্রস্তাব দেয়। না, এটা মানা যায় না, কিছুতেই না, হারগিজ না, কভি নেই। রোদের দিকে তাকিয়ে দেখলো রোদ মিটিমিটি হাসছে। বউ পটে গেল নাকি? এই ছেলেটা তো দেখি এখন থেকেই ফ্লার্ট করা শিখে গেছে। না, একে আমার বউয়ের থেকে দূরে রাখতেই হবে। এই বেয়াদব, বাংলা বল, এসব কি ভাষা বলছিস? আর তোর সাহস তো কম না, আমার বউকে বিবাহের প্রস্তাব দিস? ইঁচড়ে পাকা ছেলে,
তোর চুল কেটে যদি তোকে ন্যাড়া টাকলা না বানিয়েছি তাহলে তোর নামও এহসান না। এহসান নামটা এমনিতেও আমার ভালো লাগে না ব্রো, তুমি বরং চেঞ্জ করে দাও। আকিকা করার খরচও তুমি বহন করবে। অনেক পেকেছো তুমি, দাঁড়াও ফুফাকে বলছি তো জাপানি হিন্দি ক্লাস আমি নিচ্ছি দাঁড়া। বলে এহসানকে তাড়া করলো শিশির, কিন্তু হাতের নাগালে পাবার আগেই এহসান হাওয়া। রোদ খিলখিল করে হাসছে। শিশির এক ধ্যানে তাকিয়ে রোদের হাসি দেখছে। রোদ হাসি বন্ধ করে জিজ্ঞেস করলো, কে এই পাকা দেওয়ার? এটা ছোট ফুপুর ছেলে এহসান, ওর বড় বোন রাহা। চলো নিচে সবার সাথে কথা বলে আসি। চলেন। রোদ আর শিশির একসাথে নিচে নামলো। ফারজানা চৌধুরী আর ওনার স্বামী জহির চৌধুরীকে সালাম দিল। জহির চৌধুরী বেশ খুশি হয়েছেন, রোদকে ওনার ভালো লেগেছে, কিন্তু ফারজানা চৌধুরীর মুখটা কালো অন্ধকারে ছেয়ে আছে। বোঝাই যাচ্ছে রোদকে পছন্দ হয়নি তার। আসসালামু আলাইকুম ভাবি, কেমন আছেন আপনি? রোদ পেছনে তাকিয়ে দেখলো একটা মেয়ে দাঁড়িয়ে আছে। বয়স অনুমান করার চেষ্টা করলো রোদ, হয়তো 19 কি 20 হবে। ফর্সা গায়ের রং, মুখের আদল অনেকটা এহসানের মতো। এহসান হয়তো 15 বছরের হবে। রোদের ভাবনার মাঝে মেয়েটা আবারও বলে উঠল, আমি রাহা, এহসানের বড় বোন আর আপনার ননদ। ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ ভালো আছি, তুমি কেমন আছো? আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আপনাকে দেখার জন্য অনেক এক্সাইটেড ছিলাম জানেন। ভাইয়া বিয়ে করে নিল অথচ আমরা জানতেই পারলাম না। কত শখ ছিল ভাইয়ার বিয়ে খাওয়ার, কিন্তু সেই আশায় আপনারা দুই বালতি পানি ঢেলে দিলেন। দিস ইজ নট ফেয়ার ভাবি। একটা কথা কিন্তু মানতেই হবে, ভাইয়ার পছন্দ আছে। লজ্জা পেয়ে মাথা নিচু করে ফেলল রোদ। মেয়েটাও দেখি এহসানের মতো খুব ধুমধাম কথা বলে ফেলে। এই বংশের সব ভাই বোনরাই কি এইরকম তার কাটা নাকি? হতেও পারে, দলের নেতা ডাক্তার মশাই যখন তার কাটা, তাহলে তার সাঙ্গপাঙ্গ তো এইরকমই হবে। কথায় কথায় জানতে পারলো জহির চৌধুরী হলেন জাহিদ চৌধুরীর চাচাতো ভাই। ওনারা চট্টগ্রামে থাকেন। রোদ রান্নাঘরে গেল সবার জন্য খাবার ব্যবস্থা করতে। টেবিলে খাবার রাখার সময় শুনতে পেল, শিশিরের জন্য কি মেয়ের অভাব ছিল ভাবি? শেষে কি না একটা ডিভোর্সি মেয়েকে বিয়ে করে ঘরে তুলতে হলো। বলি, তোমাদের কি মাথায় কিছু নেই নাকি? শিশিরের মতো সোনার টুকরো ছেলের জন্য এমন একটা মেয়ে? চেহারা সুরাত ভালো হলেও মেয়েটা ডিভোর্সি, আত্মীয় স্বজনদের কাছে মুখ দেখাবে কি করে? সবাই তো ছিচি করবে। স্তব্ধ হয়ে গেল রোদ। এই ভয়টাই এতদিন পেয়েছিল। দেশের উন্নতি হলেও সমাজের মানুষের মন মানসিকতার উন্নতি বিন্দু মাত্র হয়নি। এই পরিবারে কেউ বুঝতে দেয়নি ডিভোর্সি মেয়েদের কোনো দাম নেই। প্রত্যেকটা মানুষ অনেক ভালো, কিন্তু সবাই তো সমান না। নিজেকে শক্ত করতে হবে। এখনো অনেক আত্মীয় স্বজনদের থেকে এই একটা কথা শুনতে হবে। ফারজানা চৌধুরী তো রোদের অগোচরেই বলেছেন, অন্য কেউ হয়তো চোখে চোখ রেখে বলবে। আশেপাশে তাকিয়ে দেখলো শিশির কোথায়। না, নেই এখানে। স্বস্তির নিঃশ্বাস ফেলল রোদ। এই পাগল লোকটা শুনলে এক্ষুনি একটা লঙ্কাকাণ্ড বাঁধিয়ে ফেলত। সুলতানা চৌধুরী ফারজানা চৌধুরীকে ধমক দিয়ে বললেন, তোর কি মাথা খারাপ ফারজানা? এটা কি আগের যুগ পেলি নাকি? মেয়েটাকে শিশির ভালোবেসে বিয়ে করেছে, যেখানে শিশিরের কোনো আপত্তি নেই, ভাইজান ভাবির আপত্তি নেই। তুই আমি কে ওদের মাঝে কথা বলার? তুমি এই কথা বলছো আপা? তুমি আমাকে জানানোর প্রয়োজন মনে করনি, নিজে উপস্থিত থেকে বিয়েটা দিলে। তুমি তো জানতে রাহাকে আমি শিশিরের বউ করতে চেয়েছিলাম ভাবি, তুমিও তো জানতে। আর শিশির এই বাড়ির ছেলে, আমাদের ভাইয়ের ছেলে, ওর বিষয়ে মতামত দেওয়ার সম্পূর্ণ অধিকার আছে আমাদের। জহির চৌধুরী বললেন, আহ ফারজানা, কি বলছো এসব? শিশির অ্যাডাল্ট ছেলে, ও যাকে পছন্দ বিয়ে করবে, সেখানে তুমি আমি হস্তক্ষেপ করতে পারি না। তাছাড়া রোদের পরিচয় জানো তুমি? রোদ রায়ান ভাইয়ার মেয়ে। এটা সেই রীতিতা যাকে কোলে নিয়ে তুমি সারাদিন বসে থাকতে, ওকে দেখার জন্য আকুল হয়ে থাকতে।
মেয়েটাও তোমাকে মা বলে ডাকতো। অবাক হলেন ফারজানা চৌধুরী। এটা রায়হান ভাইয়ের মেয়ে? ফারজানা যখন অষ্টম শ্রেণী ছাত্রী তখন কিশোরী মনে জায়গা করে নিয়েছিলেন রায়ান নামক এক পুরুষ। ভাইয়ের বন্ধু হবার সুবাদে প্রায় যাতায়াত ছিল চৌধুরী বাড়িতে। তখন থেকেই মনে মনে পছন্দ করতেন রায়হানকে। কিন্তু রায়হান সবসময় বোনের মতো করেই দেখতেন সুলতানা আর ফারজানাকে। পড়ার জন্য বিদেশে চলে গেলেন রায়হান, ফিরলেন বিয়ে করে স্ত্রী পুত্র সায়নকে নিয়ে। না বলা একপাক্ষিক ভালোবাসা অসম্পূর্ণ থেকে গেল ফারজানার। কখনো কাউকে বলা হয়নি সেটা। রিদিতা হবার পর অনেকটা রায়হান তালুকদারের মতো দেখতে হয়েছিল। ভালোবাসার মানুষটির চিহ্ন রিদিতাকে নিজের মেয়ের মতোই ভালোবাসতেন। হোক না সে অন্যের ভালোবাসার ফসল, রিদিতাকে দেখলেই আলাদা মায়া অনুভব হতো। ছুটে গেলেন রান্নাঘরের দিকে, তাকিয়ে রইলেন রোদের মুখপানে। ইস, একটু আগে কত বাজে কথা বললেন মেয়েটার নামে। মেয়েটার মুখের দিকে তাকিয়ে আগে কেন দেখলেন না? এই তো সেই প্রিয় মুখ। বড্ড আফসোস হচ্ছে মেয়েটাকে এত কটু কথা শোনালেন। তুমি রায়ান ভাইয়ের মেয়ে? তুমি আমার সেই রিদিতা? তোমার মনে আছে আমার কথা? ধুর, তোমার কি করে মনে থাকবে? তুমি তো তখন একটুখানি ছিলে, ঠিক করে কথাও বলতে পারতে না, ভাঙা ভাঙা গলায় আমাকে আম্মা ডাকতে। এখন কত বড় হয়ে গেছো, বিয়ে করেছিস, সংসার হয়েছে। আমাকে মাফ করে দিস মা, আমি না বুঝে তোর নামে কটু মন্তব্য করেছি। রোদ অবুঝ দৃষ্টিতে তাকিয়ে রইল ফারজানা চৌধুরীর দিকে। ফারজানা আবার বললেন, এখন তো বড় হয়ে গেছিস, এখন কি আর আমাকে আম্মা বলে ডাকবি? আম্মা? রে মা। তুই যখন ছোট ছিলিস তখন আমাকে আম্মা বলে ডাকতিস। তোর দেখা দেখি রায়ানও আমাকে আম্মা ডাকতো, আর সায়ন একটু বুঝদার ছিল, সে আমাকে ফুপুমা বলে ডাকতো। তখন তুই কান্না জুড়ে দিতিস, আমার আম্মাকে তুমি ফুপুমা কেন ডাকলে? বলেই তিনি হেসে দিলেন, রোদের মাথায় হাত বুলিয়ে দিলেন। চোখের কোণে পানি চিকচিক করছে। আমাকে আম্মা ডাকবি, আবার নাকি ফুপু শাশুড়ি ডাকবি? রোদ ফারজানা চৌধুরীর গলা জড়িয়ে ধরে বলল, কিসের ফুফু শাশুড়ি? তুমি তো আমার আম্মা। জানো মা অনেকবার তোমার ছবি দেখিয়েছে, তখন তো তুমি আমার বয়সী ছিলে, তাই চিনতে পারিনি। আমার কিছু মনে না থাকলেও মা সব গল্প করতো। এখন কি আমি বুড়ি হয়ে গেছি? হুম, এখনও তুমি পুচকি লাগো। হেসে ফেললেন ফারজানা চৌধুরী। রায়হান ভাই ও পুচকি বলেই ডাকতেন। মেয়েকে হয়তো বলেছেন, তোর মা কেমন আছেন? অনেক বছর হলো কারোর সাথে দেখা নাই। রায়ান, সায়ন কেমন আছে রে? বড় ভাই তো বিয়ে করে এক বাচ্চার বাপ হয়ে গেছে, অনেক পাকা একটা ছেলে ভাইয়ার। আর কিছুদিন আগে ছোট ভাইয়েরও বিয়ে হয়েছে। দোয়া করি সবাই সুখী হও। রোজ সবাইকে খেতে দিল। জার্নি করে এসেছে সবাই। শিশিরও খেয়ে হসপিটাল চলে গেছে। খাওয়ার মাঝে এহসান একবারে ভদ্র বাচ্চা হয়ে সুন্দরভাবে খেয়ে চলেছে। রোদ জিজ্ঞেস করল, কি দেওয়ারজি এত চুপচাপ কেন? কোনো কথা বলছো না যে? দেখছো না তোমার সম্মানীয় শ্বশুরগণ বসে আছেন, এখানে কিছু বললে নিশ্চিত আমার গর্দান যাবে। আগে খেয়ে নি, তারপর তোমাকে হিন্দি শেখাবো। তোমার বরের জাপানি হিন্দি না, তোমাকে আফ্রিকান হিন্দি শেখাবো। রোদ চুপ করে গেল। এদের সাথে কথা বলা মানেই নতুন শব্দের আবিষ্কার। নভেম্বরের প্রায় শেষ, ডিসেম্বর মাসের প্রথম দিনেই রোদ শিশিরের রিসেপশন। হাতে মাত্র একদিন সময় আছে। কিছু মানুষের জীবনে ডিসেম্বর প্রেম নিয়ে আসে, আর কেউ হারায় চিরতরে। কেউ থাকে অপেক্ষায়, কেউ ডিসেম্বরে এক মুঠো প্রেম নিয়ে আসে, আবার শ্রাবণে আগেই হারিয়ে যায়। নীরব রাত, ছাদে একা বসে আছে রাহা। খাওয়া দাওয়ার পাট চুকিয়ে যে যার ঘরে বিশ্রাম নিচ্ছে। কেউ আবার ঘুমানোর প্রস্তুতি নিচ্ছে, আর কেউ হয়তো ঘুমিয়ে পড়েছেন। ঘুম নেই শুধু রাহার চোখে, হয়তো দুঃখ বিলাস করছে, কোনো কারণে মন ভেঙেছে, তাই গোপনে সবার অগোচরে দুঃখ বিলাস করছে। মন ভাঙার আওয়াজ হয় না বলেই সবাই সেই
মনের ব্যথা অনুভব করতে পারে না। আমরা মানুষরা কতই বিচিত্র। সামান্য হাত কাটলে ডাক্তারের কাছে যেতে কাল বিলম্ব করি না, সাথে গলা ছেড়ে কান্না তো লেগেই আছে। বাড়ির সবাই কত ব্যস্ত হয়ে পড়ে আমাদের নিয়ে। কাটা জায়গা একটা ব্যান্ডেজ লাগিয়ে নিলে ব্যথা নিরাময় হয়ে যায়, আর কাটা স্থানটা আশেপাশে সবার নজরে পড়ে। অথচ মন ভেঙে খণ্ড বিখণ্ড হয়ে গেলেও কেউ টেরও পায় না, হয় না কোনো আওয়াজ। হৃদয়ের রক্তক্ষরণ কেউ দেখে না, শুনতে পায় না বুক ফাটা চাপা কান্না আর না পাওয়ার হাহাকার। চুপচাপ ছাদে রাখা দোলনায় বসে আকাশের দিকে তাকিয়ে আছে রাহা, গায়ে শীতের চাদর। এত রাতে এখানে কি করছো রাহা? কারোর গলার আওয়াজ যে শুনে পেছনে তাকিয়ে দেখলো রাফসান দাঁড়িয়ে আছে। না, এমনিই ঘুম আসছিল না, তাই এখানে বসে আছি। তুমি এখানে কি করছো রাফসান ভাই? আমি তো প্রায় সময় ছাদে আসি। এখানে বসে না থেকে রুমে যাও, ঠান্ডা লেগে যাবে। একটু পরে যাব। তুমি কি এখানে সিগারেট খেতে এসেছো? বুঝেই যখন গেছো তাহলে লুকিয়ে কি লাভ? কি পাও এসব খেয়ে? কিছু বিষাক্ত অনুভূতি, ভুলে থাকা মিথ্যা আশ্বাস। সত্যি কি নিকোটিনের ধোঁয়ায় সব ভুলিয়ে দেয়? জানি না সঠিক, হয়তো সাময়িকভাবে ভুলিয়ে দেয়। আমার তো এক মুহূর্তের জন্য মনে হয় না এটাতে কাজ হয়, কিন্তু অভ্যাসগত কারণে ছাড়তে পারি না। ভদ্র ছেলেরা স্মোক করে না। ভুল বললে, ভদ্র ছেলেরাই রাতের আঁধারে সিগারেটের ধোঁয়া ওড়ায়, আর অভদ্র ছেলেরা মদের নেশায় আসক্ত হয়। তাছাড়া আমি কোনো ভদ্র ছেলে না। তার মানে তোমার মদের নেশা আছে? কখন বললাম সেটা? তুমিই না বললে তুমি ভদ্র না, তার মানে তুমি অভদ্র। আর অভদ্র ছেলেরা মদের নেশায় বিভোর থাকে, তাই না? ওটা কথার কথা। চুপচাপ দোলনার দুই কর্নারে বসে আছে রাহা আর রাফসান। একটু পর পর ঠোঁটে সিগারেটের ছোঁয়াচ্ছে রাফসান। নীরবতা ভেঙে রাফসান রাহার উদ্দেশ্যে বলে উঠল, শিশির ভাইকে ভালোবাসো তুমি? চমকে উঠল রাহা। রাফসান জানল কি করে? কারোর সাথে তো এটা নিয়ে কথা বলেনি। কেউই তো জানে না মনের গহনে লোকানো গাঢ় অনুভূতির কথা। তবুও নিজেকে সামলে নিয়ে বলল, কই না তো। আমার কাছে মিথ্যা বলো না রাহা, আমি তোমার চোখ দেখেই মনের খবর পড়তে পারি। আর লুকালো না রাহা, স্বীকার করে নিল। ভালোবাসি। সেই ছোট থেকে তাকে নিয়ে ঘর বাঁধা স্বপ্ন দেখেছি। তাকে ঘিরেই সমস্ত অনুভূতি আমার। কখনো প্রকাশ করিনি, কাউকে বুঝতে দিইনি। তার হাত ধরে জীবনের প্রতিটি মুহূর্ত কাটাতে চেয়েছিলাম, কিন্তু ভাগ্য আমার সহায় হয়নি। এতগুলো বছরেও তাকে বোঝাতে পারিনি আমার মনের কথা। সেসব বলে আর কি লাভ? সে এখন অন্য কারোর অর্ধাঙ্গ, তার মনে অন্য কেউ। আমি কাউকে জানতেও দেব না আমার একতরফা ভালোবাসার কথা। ভালোবাসলে যে পেতে হবে তার কোনো মানে নেই। থাক না সে আমার আফসোস হয়ে। তার কথা মনে করে একটা দীর্ঘশ্বাস ফেলতেই চাই। আমি কখনো চাইব না আমার জন্য তার সুখী জীবনে কোনো বাধা আসুক। ভালোবাসার মানুষটাকে সুখী দেখতে পারবো, এর থেকে বড় পাওয়া আর কি হতে পারে? রাহার কথা শুনে রাফসানের মনে রক্তক্ষরণ হতে লাগলো। বুকের ভেতর চিনচিন ব্যথা অনুভব হলো। ইস, এত কষ্ট কেন ভালোবাসায়, এত বিরহ কেন? কি হতো যে যাকে ভালোবাসতো তাকে আপন করে পেয়ে গেলে? রাফসানের ভাবনার মাঝেই রাহা আবার বলে উঠল, আমি জানি রাফসান ভাই, তুমি আমাকে ভালোবাসো। কি ঠিক বললাম তো? ভনিতা ছাড়াই স্বীকার করল রাফসান। হ্যাঁ, আমি ভালোবাসি। জানি না কবে থেকে ভালোবাসি, কি কারণে ভালোবাসি। ছোটবেলায় খালামণি যখন তোমাকে বেবি ফ্রক পরিয়ে নিয়ে যেতেন, তখন তোমাকে পুতুলের মতো লাগতো। মাকে বলতাম, এই পুতুল বউ আমাকে দেবা? খালামণিকে বলতাম, কিন্তু খালামণি বলতো, না তোকে দেব না, পুতুলটা শিশিরকে দেব। তখন অনেক কান্না করতাম। যখনই শুনতাম তুমি আসবে নানু বাড়িতে, সেই দিন আম্মুকে না বলে আমি নানু বাড়িতে চলে আসতাম। হাজার বলেও আম্মু আমাকে নিয়ে যেতে পারতো না। যেদিনই তোমরা চলে যেতে সেই দিন ঝড় তুফান উপেক্ষা করে বাড়ি চলে যেতাম। তুমি হাসলে
আমি অকারণেই হাসতাম। কান্না করলে আমারও ভীষণ কান্না পেত। তোমার অ্যাটেনশন পেতে কত শত পাগলামি করতাম, কিন্তু এখন আর করি না। যেদিন থেকে বুঝতে পেরেছি তোমার মনে অন্য কেউ, সেদিন থেকেই নিজের জমানো সমস্ত অনুভূতি মাটি চাপা দিয়েছি। একটা কথা বললে না, ভালোবাসার মানুষটাকে সুখী দেখার মাঝেও আলাদা প্রশান্তি। অবাক হয়ে তাকিয়ে রইল রাহা। এই মানুষটা তাকে এত ভালোবাসে। রাহা বুঝতে পারল রাফসানের মনের কষ্ট। একই আগুনে তো রাহাও নিজেও পড়ছে। একপাক্ষিক ভালোবাসা যে একটু বেশিই পোড়ায়। রাহা বলল, প্রিন্সেস ডায়না একটা উক্তি আছে না, আমি যাকে ভালোবেসেছি সে ছাড়া দুনিয়ার সমস্ত মানুষ আমাকে ভালোবেসেছে। আমার অবস্থাও সেই রকম। যাকে রাখতে চেয়েছি সে থাকেনি, যে থাকতে চেয়েছে তাকে রাখেনি। অবশেষে কোথাও কেউ নেই। আরেকটা কথা আছে, তুমি যাকে ভালোবাসো তাকে বিয়ে করো না, যে তোমাকে ভালোবাসে তাকে জীবনসঙ্গিনী করো। খালামণিকে বলবা বিয়ের কথা। শিশির ভাইয়ার রিসেপশনের অনুষ্ঠানটা শেষ হয়ে গেলে আমার আব্বু আম্মুর কাছে প্রস্তাব রাখতে বলবা। আমি সেই ভাগ্যবতী হতে চাই যারা পুরুষের অসম্ভব ভালোবাসা পাওয়ার ক্ষমতা রাখে। আমার মনে অন্য কেউ, সেটা হয়তো চিরদিন থাকবে না। তোমার মনে তো আমি আছি, তাই না? তাহলে একদিন ঠিকই আমার মনেও তোমার জায়গা হয়ে যাবে। তুমি নিজেই করে নেবে। একটা পবিত্র বন্ধনে আবদ্ধ হব। জানোই তো পবিত্র সম্পর্কের জোর কতটা। করবে আমাকে বিয়ে? রাফসান রাহার হাত মুঠোয় নিয়ে বলল, যে কোনো মূল্যে বিয়ে করব, শুধু তুমি পাশে থেকো। আগামীকাল রিসেপশন। কেনাকাটা সম্পূর্ণ শেষ। বাড়িতে মেহমানের আনাগোনা। চারিদিকে লাইটিং করে সাজানো হয়েছে চৌধুরী বাড়ি। সন্ধ্যায় হলুদ অনুষ্ঠান হবে। এখন মেহেন্দি। হলুদের স্টেজের বাইরে বাগানে করা হয়েছে। ডেকোরেশন কমপ্লিট। দুহাত ভরে মেহেন্দি পড়েছে রোদ। হাতের তালুর ঠিক মাঝখানে জলজল করছে মেহেন্দি দিয়ে লেখা শিশির নামটা। এটা অবশ্য শিশির লিখে দিয়েছে। হাতের লেখাটা দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে রোদ। অদ্ভুত এক ভালো লাগার অনুভূতি হচ্ছে। লজ্জায় গাল দুটো লাল হয়ে গেছে। সবাই নিজের মতো মেহেন্দি দিতে ব্যস্ত। এক কোণে বসে আছে রোদ। চোখ দুটো শিশিরকে খুঁজতে ব্যস্ত। লজ্জায় কারোর কাছে জিজ্ঞেস করতে পারছে না। বললেই সবাই লজ্জা দিতে উঠে পড়ে লাগবে। ঠিক সেই মুহূর্তে একটা বাচ্চা ছেলে এগিয়ে এলো রোদের দিকে। রোদকে বলল, তুমি হাতে এত মেহেন্দি পরেছো কেন? তোমার বিয়ে নাকি? হ্যাঁ, আমার বিয়ে। তোমার দাওয়াত রইল পিচ্চি। কি? তুমি আমাকে পিচ্চি বললে? জানো আমি কোন ক্লাসে পড়ি? না তো বাবু, আমি জানি না তুমি কোন ক্লাসে পড়ো। কি? তুমি আমাকে বাবু বলছো? আমি কি তোমার বয়ফ্রেন্ড লাগি নাকি? জানো না মানুষ বয়ফ্রেন্ডকে বাবু বলে ডাকে? হতভম্ব হয়ে গেল রোদ। কি বলে এই ছেলে? বয়ফ্রেন্ডকে বাবু বলে? কে শেখালো এসব? এ তো দেখি পাকা প্রোম্যাক্স ছেলে। রোদ আবারও বলল, আরে না, বাচ্চাদের বাবু বলেই ডাকে। তোমাকে কে শিখিয়েছে এসব? আমি কি বাচ্চা নাকি? আমাকে এসব কে শেখাবে? নিজেই শিখেছি টিকটক দেখে। এই বাচ্চা ছেলেটা টিকটক দেখে এসব শিখেছে? আজকালকার বাচ্চারা সারাদিন এইসবই দেখে। মা বাবা যদি সচেতন না হয় বাচ্চা তো এইসবই শিখবে। আচ্ছা বাদ দাও এসব। তুমি কে? বড় মানুষ। তোমার নাম কি? পরিচয় দেওয়ার সময় নাই। আমার আম্মিকে জিজ্ঞেস করো সিজান কে। বলেই ছেলেটা দৌড় লাগালো। তখনই শিশির এলো। শিশিরকে জিজ্ঞেস করলো। সে বলল, ও একমাত্র মামাতো ভাই এইটা। রোদ অবাক হয়ে বলল, আমাকে একটা কথা বলুন তো, আপনাদের বংশের সবাই কি এইরকম তারকাটা পাগল? কেন, কি হয়েছে? আমি ছাড়া আর কে তোমার সাথে পাগলামি করলো? করেনি মানে? একজন জাপানি হিন্দি বলে, একজন বলে নাকি বাবু নাকি বয়ফ্রেন্ডকে বলে। পরিচয় জিজ্ঞেস করলে বলে পরিচয় দেওয়ার সময় নেয় তার আম্মুকে বলতে সে কে। আর আপনার কথা তো বাদই দিলাম। রোদের কথার ধরন দেখে শিশির মিটমিট করে হাসতে লাগলো। সন্ধ্যার পরই শুরু হলো হলুদের অনুষ্ঠান।
রোদ শিশিরকে একসাথে বসানো হলো। হলুদ শাড়ির সাথে কৃত্রিম ফুলের গহনায় রোদের সৌন্দর্য যেন দ্বিগুণ ফুটে উঠল। শিশিরও পরেছে হলুদ পাঞ্জাবি। রোদ লুকিয়ে লুকিয়ে দেখছে শিশিরকে, মনে মনে বলল, এই লোকটাকে এত সুন্দর লাগার কি আছে? আর সেজেছে দেখো, যেন বিয়ে করতে যাবে। কেন রে ভাই, বউ আছে, তাও এত সেজে কাকে দেখাবি? আশেপাশে তাকিয়ে দেখলো সব মেয়েরা শিশিরের দিকে তাকিয়ে আছে। কেন রে আজাইরা মায়েরা মানুষ, বিবাহিত বেড়ারে এত দেখার কি আছে? অন্যের জামায়ে নজর দিয়ে কালো করে কি লাভ তোদের? মনে মনে গালি না দিয়ে একটু চুমু দিলেই তো পারো। শিশির বড় বড় করে তাকালো রোদ। এই লোক মন পড়তে পারে নাকি? সে তো হার্ট সার্জন, মনোবিজ্ঞানী হলো কবে থেকে? শিশির রোদের কানের কাছে ফিসফিস করে বলল, মনোবিজ্ঞানী তো শুধু তোমার জন্য হয়েছি, বাকি সবার জন্য নর্মাল ডাক্তার। বলেই সবার অগোচরে রোদের ঘাড়ে একটুখানি হলুদ ছুঁইয়ে দিল। নাও, আমার ভালোবাসার হলুদ রং সর্বপ্রথম আমিই তোমাকে রাঙিয়ে দিলাম। রোদও সেই হলুদ থেকে একটু হলুদ নিয়ে শিশিরের হাতে ছুঁয়ে বলল, আমার ব্যক্তিগত পুরুষের ওপর আমি ছাড়া অন্য কারোর নজর যেন না লাগে, তাই নজর টিকা দিয়ে দিলাম। तेरी आँखों के मतवाले काजल को मेरा सलाम, जुल्फों के काले काले बादल को मेरा सलाम, घायल कर दे मुझे यार तेरे पायल की झनकार, है सोड़ी सोड़ी तेरी सोड़ी हर अदा को सलाम, सलाम इश्क 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 सलाम इश्क। গানের সাথে তাল মিলিয়ে স্টেজ কাঁপাচ্ছে রাহা আর আফসান। দুজনেই অসম্ভব সুন্দরভাবে নাচ করছে। গান শেষ হতেই স্টেজে উঠল মোহনা আর তার হাজবেন্ড ফারহান। ওরা ইয়ে লড়কা হায় আল্লাহ গানের সাথে নাচলো। আহসান আর ওর সমবয়সী কিছু ছেলেরা নাচলো। বিয়ান সব আপনার লইগা ঢাকা থেকে ডিজে এনেছি। তন্নি, তানিম, রাহা, আহসান নাচলো কন্যারে গানের সাথে। তন্নি তানিম জাকির চৌধুরীর ছেলে মেয়ে, যমজ ওরা। হলুদের কিছুক্ষণ আগে এসেছে দেশে। এসেই দুজন নাচতে শুরু করেছে। ওরা ভিডিও কনফারেন্সে প্র্যাকটিস করেছিল রাহা আহসানের সাথে, তাই কোনো সমস্যা হয়নি। রায়ান রিমি নাচলো জিনে লাগাহু গানের সাথে। রায়ান রিমি, সায়ন সাবিহা এসেছে হলুদের অনুষ্ঠানে। সবশেষে 5 জুটি, রোদ শিশির, রায়ান রিমি, সাবিয়া সায়ান, রাহা রাফসান, মোহনা ফারহান মিলে তেনু লেকে মে যাওয়াগা গানের সাথে নাচলো। হলুদের অনুষ্ঠান শেষ হয়েছে অনেকক্ষণ। খাওয়া দাওয়ার পাট চুকিয়ে সবাই বিশ্রাম নিচ্ছে। ঘড়ির কাঁটা জানান দিচ্ছে রাত 2টো বাজে। অনেকক্ষণ থেকে রুম জুড়ে পায়চারি করছে শিশির, কিন্তু বইয়ের দেখা নেই। কোথায় গেল রোদ? ঘুম পাচ্ছে, তবুও ঘুমোচ্ছে না। বউ ছাড়া ঘুমোনো যায় নাকি? অতিষ্ঠ হয়ে রুম থেকে বের হলো। উদ্দেশ্য বউকে খুঁজে বের করা। সবাই ঘুমোচ্ছে যার যার জন্য বরাদ্দ করা রুমে, কিন্তু রোদ গেল কই? হঠাৎ রাহার রুম থেকে চাপা হাসির আওয়াজ শুনতে পেল শিশির। পা বাড়ালো সেই পথে। যা ভেবেছিল ঠিক তাই। রোদকে ঘিরে রয়েছে রাহা, রাফসান, আহসান, তন্নি, তানিম। একজন কিছু একটা বলছে, বাকিরা খিলখিল করে হাসছে। নিঃশব্দে দরজায় হেলান দিয়ে দাঁড়িয়ে রইল শিশির। রোদের ঠোঁটের কোণে লেগে আছে মিষ্টি হাসি। মন্ত্রমুগ্ধ হয়ে তাকিয়ে রইল প্রয়াসীর মুখপানে। কথা বলতে বলতে আহসানের চোখ পড়ল দরজার দিকে। পাশে বসে থাকা রোদকে ইশারা দিয়ে বলল দরজার দিকে তাকাতে। দরজায় শিশিরকে দাঁড়িয়ে থাকতে দেখে ঘড়ির দিকে তাকালো রোদ। সময় দেখে চোখ ছানা বড়া। এত সময় থেকে এখানে আড্ডা দিচ্ছিল, শিশিরের কথা মাথা থেকে বের হয়ে গেছে। তখনই আহসান বলল, হে ব্রো, তুম ওখানে কিয়া করছো? ইধার আকে হামারা সাথ আড্ডা জয়েন হো যাও। চুপ কর গাধা, আবার জাপানি হিন্দি বলছিস? মার খাওয়ার খুব শখ না তোর? নো नहीं ब्रो, मुझे बहुत अच्छा हिंदी आती है, किंतु तुम तो नहीं पारता,
তাই আমাকে হিংসা করত। রাফসান এহসানের মুখ চেপে রাখলো। শিশিরের মুখ দেখে মনে হচ্ছে সত্যি এসে মেরে দেবে। এহসানের কানে কানে বলল, চুপ যা ভাই, রহম কর একটু, তোর জন্য আমাকেও মার খেতে হবে রে ভাই। এসব ভুলভাল হিন্দি তুই বাথরুমে বলিস, দয়া করে বাইরে পরিবেশে ভাইরাস ছড়িয়ে দিস না। তোর জাপানি হিন্দি শুনতে শুনতে আমারও অভ্যাস হয়ে যাচ্ছে। পরে তোর জন্য আমাকে কেস খেতে হবে শালা। রাফসান ভাই, তুমি কি রাহা আপুকে বিয়ে করতে চাও? রাফসান রাহা ঘাবড়ে গেল। এহসান জেনে গেল নাকি সব? এই রে, এখন যদি সবাইকে বলে দেয়। ওই দিকে বাকিরা সবাই আহম্মকের মতো তাকিয়ে আছে রাফসানের দিকে। রাফসান রাহার দিকে তাকালো, রাহাও তাকিয়ে আছে রাফসানের দিকে। দুজনের মনে একটা প্রশ্ন, এহসান জানলো কি করে? রাফসান তুতলিয়ে বলল, কই না তো, আমি কেন তোর বোনকে বিয়ে করতে যাব? রাহা কটমট করে তাকালো রাফসানের দিকে। সেই দিন কত মোটিভেশনাল কথা বলল, আর আজ ধরা পড়ে মিথ্যে বলছে। খচ্চর বেড়া, তোকে একবার একা পাই তখন দেখবি তোর কি হাল করি। এর মধ্যে এহসান বলল, তাহলে আমাকে শালা বলছো কেন? আমি কি তোমার শালা লাগি? আমার বোনকে বিয়ে করলে না হয় শালা ডাকার অধিকার থাকতো। স্বস্তির নিঃশ্বাস ফেলল রাহা। রাফসান যাক, বাঁদরটা কিছু বুঝতে পারেনি। একটু হলেই তো ধরা পড়ে যাচ্ছিলাম। তখনই শিশির অতিষ্ঠ হয়ে বলল, এই ফাজিলের দল, তোরা আড্ডা দিবি দে, আমার বউকে নিয়ে এসেছিস কেন? এনেছিস ভালো কথা, এত সময় ধরে আটকে রেখেছিস কেন? দে আমার বউকে, আজকে বউ ছাড়া ম্যানেজ করে নাও। আজ আর বউ পাবে না ব্রো। চুপ কর রাফসানের বাচ্চা। এই বউ, চলো তো রুমে। শীতের রাতে বউ ছাড়া থাকা যায় নাকি? বলেই রোদের হাত নিয়ে যেতে লাগলো। ঠিক তখনই রোদের অন্য হাত এহসান ধরে নিল। ভাবি আমাদের সাথে গল্প করবে, তুমি যাও এখান থেকে। আমার বউ ছাড় এহসান। না ভাবি আমার, না এটা আমার বউ, এটা আমার ভাবি, তুমি ছাড়ো। রোদ পড়ল মহা মুসিবতে। এই দুজন যেভাবে হাত ধরে টানাটানি করছে, কখন না জানি রোদের হাত দুটো খুলে পড়ে। নির্লজ্জ পুরুষ মানুষ ভাই বোনেদের সামনে কি এরকম বউ নিয়ে টানাটানি করছে দেখো। শিশির এহসান তখনও এক টানাটানি করতে ব্যস্ত রোদকে নিয়ে। উপস্থিত সবাই তো হাম্মক বনে গেছে এদের কাণ্ড দেখে। ছেড়ে দে এহসান, না হলে কিন্তু ফুফাকে বলে দেব হলুদের সময় তুই একটা মেয়েকে ফুল দিয়েছিস। কথাটা কানে যেতেই রোদের হাত ছেড়ে দিল এহসান। শিশির ভাই কি করে দেখলো আমি ফুল দিয়েছি? রাহার দিকে তাকিয়ে দেখলো চোখ বড় বড় করে তাকিয়ে আছে। নির্ঘাত আম্মুকে বলে দেবে। আম্মু কা চামচি। সুযোগ পেলেই রোদকে নিয়ে ছুটল শিশির। বাকিরা তো কথা বলতেই ভুলে গেছে। কি হচ্ছে সবার ব্রেনে প্রবেশ করেনি। এহসান নিজেকে রক্ষা করতে সবার সামনে অন্যদিকে কথা ঘোরানোর চেষ্টা করলো। আচ্ছা রাফসান ভাই, তোমার কি কোনো বাচ্চা আছে নাকি? এই গাধা, আমি বিয়ে করেছি নাকি? আমার বাচ্চা আসবে কোথা থেকে? তাহলে শিশির ভাই যে বলল রাফসানের বাচ্চা, তোমার বাচ্চা না থাকলে তো বলতে পারতো না, তাই না? এহসানের কথা শুনে সবাই হাসতে লাগলো। এহসানও নিজেও হাসছিল। যাক, সবাই ভুলে গেছে, আল্লাহ বেঁচে গেছি। সন্ধ্যার দিকে শুরু হয়েছে রোদ শিশিরের রিসেপশন। রোদকে সাজিয়েছে পার্লার থেকে আনা বিউটিশিয়ানরা। শুভ্র রঙের গাউন পরে রোদকে পুরো পরীর মতো লাগছে। শিশির তাকিয়ে আছে এক দৃষ্টিতে। আমার ডানা ছাড়া পরি তুমি, বৃষ্টির মতোই পবিত্র তুমি, মুক্ত ঝরা তোমার হাসি, রূপে গুণে তুমি অনন্যা, তোমার প্রেমে আমি প্রজাপতি, ভালোবাসি আমার মায়াবতী। রোদ শিশিরের দিকে তাকিয়ে বলল, জীবনটাকে নতুন রঙে রঙিন করেছেন আপনি। অন্ধকার জীবনে আসার আলো আমার। জীবনের প্রতি পদক্ষেপে আমি তোমাকে পাশে চাই। থাকবেন চিরকাল আমার হাত ধরে ছায়ার হয়ে থাকতে। শিশির রোদের হাত ধরে স্টেজে নিয়ে গেল। পাশাপাশি বসেছে দুজন। আত্মীয় স্বজনরা একে একে এসে উপহার দিয়ে যাচ্ছে। সবাই রোদের প্রশংসায় পঞ্চমুখ। সামিয়া চৌধুরী
তো রোদকে কাজ ছাড়াই করতে চাইছেন না। সাইমা এসেছে রোদের রিসেপশনে, যদিও সে আসতে চায়নি, কিন্তু রোদের জোরাজুরিতে আসতেই হলো। রোদের সাথে কথা বলে একটু দূরে বসলো সাইমা। রোদের ঠোঁট থেকে হাসি যেন সরছে না। অনেক মিষ্টি লাগছে মেয়েটাকে, বেশ মানিয়েছে শিশির চৌধুরীর সাথে। মনে মনে ভাবলো, আগে যদি ভাইটা বুঝতো রোদ ভাবিকে আগলে রাখতো, তাহলে আজ সবার জীবন অন্যরকম হতো। ভাইয়া আর মায়ের করা ভুলের জন্য আজ এত সমস্যা। একদিক থেকে ভালোই হয়েছে, রোদ ভাবি একজন যোগ্য মানুষ পেয়েছে যে ভাবিকে ভালোবাসে, আগলে রাখতে পারবে, ছায়ের মতো পাশে থাকবে। রোদ ভাবি সুখী হবে। কম কষ্ট তো পায়নি মেয়েটা, ভাবতে চোখের কোণে জল চলে আসলো। খালাতো ভাই শিশিরের রিসেপশনে এসেছে আবির। অফিসের কল আসায় একটু নিরিবিলি স্থানে দাঁড়িয়ে কথা বলছিল ফোনে। হঠাৎ চোখ পড়ল একটু দূরে বসে থাকা রমণীর দিকে। আনমনে বসে আছে এক সুন্দরী রমণী, একটু পর পর চোখ মুছছে। শীতল বাতাসে অবাধ্য চুলগুলো উড়ে চোখে মুখে আছড়ে এসে পড়ছে। মেয়েটা বিরক্ত হয়ে চুলগুলো কানের পেছনে গুঁজে দিল। আবিরের ইচ্ছা হলো চুলগুলো সে সরিয়ে দেবে, কিন্তু চাইলেই তো সব কিছু সম্ভব না। আবিরের মনে প্রশ্ন জাগলো, কে এই মেয়েটা? যাই পরিচিত হয়ে আসি। এক্সকিউজ মি ম্যাম, কোনো সমস্যায় পড়েছেন আপনি? কাঁদছেন কেন এভাবে? পুরুষালী কণ্ঠ শুনে পেছনে তাকালো সাইমা। অচেনা একজন সুদর্শন পুরুষ দাঁড়িয়ে আছে। কোনো সমস্যা হয়নি। তাহলে কান্না করছেন কেন? আপনার হাসি পেলে কি করেন? কি আবার করব, হাসি পেলে অবশ্যই হাসি। আমার কান্না পেয়েছে তাই কাঁদছি, আর কিছু? বাপ রে, মেয়ে তো দেখি ধানি লঙ্কা। আর একটু রাগিয়ে দেওয়া যাক। জানেন ম্যাম, মানুষ তার এক্সের বিয়েতে এইভাবে কান্না করে। আমার জানা মতে শিশির ভাইয়ের কোনো এক্স নেই। তাহলে আপনি কার জন্য কাঁদছেন? আমার ইচ্ছে হয়েছে তাই কাঁদছি। আচ্ছা বাদ দেন, আপনার পরিচয়টা কি জানতে পারি? পরিচয় দিয়ে কি করবেন? বাসায় বিয়ের প্রস্তাব পাঠাবো। ফ্লার্ট করছেন? ওটা ওল্ড ফ্যাশন, আমি লাইন মারছি। তাহলে লাইনে বসে লাইন মারেন, বাই। বলেই সাইমা চলে গেল। আবির তাকিয়ে রইল হৃদয়হরণী মেয়েটার দিকে। শিশির ভাইয়ের থেকে পরিচয় জেনে নেই গিয়ে। ফুলসজ্জিত রুমে বসে আছে রোদ, আর দরজার বাইরে শিশির। ভেতরে আসতে দিচ্ছে না বিচ্ছুর দল। বেচারা শিশির পড়েছে বেকায়দায়। বিয়ে করা বউয়ের কাছে যেতেও নাকি ঘুষ দেওয়া লাগে। অপরাগ হয়ে পকেট ফাঁকা করলো। পাক্কা 20,000 টাকা নিয়েছে। রুমে আসতেই রোদ সালাম দিল। আরে বউ, তুমি নতুন বউয়ের মতো লজ্জা পাচ্ছ কেন? আমাদের বিয়ে 1 মাস তো হয়েই গেছে। আপনি বুঝবেন না সেসব। নামাজ তো পড়া হয়নি, আসুন নামাজ পড়ে নিই। দুজনে মিলে নামাজ পড়ে নিল। রোদ বলল, আপনি আমাকে এত ভালোবাসেন কেন? জানি না, তবে তোমাকে ছাড়া আমি নিঃস্ব, অস্তিত্বহীন। রোদ জড়িয়ে ধরল শিশিরকে। অবাক হলো শিশির। রোদ তাকে জড়িয়ে ধরেছে ভাবতেই অবাক লাগছে, অবিশ্বাস্য লাগছে। শিশিরকে আরো অবাক করে দিয়ে রোদ আবার বলল, হয়তো অতীত নামে একটা কালো পাতা আমার জীবনে থেকে যাবে, চাঁদের মতো একটা দাগ থেকে যাবে, কিন্তু সেই দাগের জন্য তো চাঁদের আলো ছড়ানোতে কোনো সমস্যা হয় না। আমিও কথা দিলাম, আমার দাগ বর্তমানে কোনো সমস্যার সৃষ্টি করবে না, আমি করতে দেব না। আমিও আপনাকে ভালোবাসি শিশির, আপনাকে হারাতে পারবো না। একবার হারিয়ে সহ্য করে নিয়েছি, দ্বিতীয়বার সহ্য হবে না, আমি মরে যাব। রোদের মুখে ভালোবাসি কথাটা শুনে শিশিরের মন প্রশান্তিতে ভরে গেছে। মনে হচ্ছে ফাগুন এসে তার দুয়ারে দাঁড়িয়ে আছে। মনের রঙিন প্রজাপতি উড়ছে। ভালোবাসার মানুষের মুখে ভালোবাসি কথাটা শুনলে এত ভালো লাগে শিশিরের জানা ছিল না। এই দিনটার অপেক্ষায় ছিল। রোদের কান্না মাখা মুখ দু হাতে তুলে ধরল, আঙুল দিয়ে চোখের পানি মুছে দিয়ে কপালে চুমু আঁকল। আমিও ভালোবাসি রোদকুমারী, তোমাকে তোমার থেকেও বেশি ভালোবাসি। আমি ভীষণভাবে তোমাকে চাই, একান্ত নিজের করে চাই। আই নিড ইউ, ক্যান আই? রোদ সাই দিল। শিশির রোদকে কোলে তুলে নিল। আজ আর কোনো বাধা নেই। পবিত্র সম্পর্ক আজ পূর্ণতা পাবে।
শীতের কুয়াশাচ্ছন্ন সকাল, কোথাও নেই রোদের দেখা। সূর্য মামা হয়তো অভিমান করে আছেন, তাই তো দিনটা এমন অভিমানী। শীতের প্রকোপে জনমানবরা গৃহ থেকে বের হতে চাইছে না, আলসেমি করে নিদ্রায় এখনো। জরুরি তলব করা হয়েছে দিশাকে, দেখা করতে বলেছে মাহিন। রেডি হয়ে বাসার নিচে দাঁড়িয়ে আছে দিশা। কিছুক্ষণের মধ্যেই মাহিন এসে উপস্থিত হলো। গাড়ির দরজা খুলে দিতেই দিশা উঠে বসে। মাহিন ড্রাইভ করছে আপন মনে। পিনপতন নীরবতা পালন করছে দুই মানবী। অবশেষে মাহিন বলল, আমি তোমাকে বিয়ে করব, তবে বাচ্চা অ্যাবর্শন করতে হবে। বিয়ের আগে বাচ্চা, সমাজে মুখ দেখাবো কি করে? আমি অনেক ভেবে সিদ্ধান্ত নিয়েছি এটা। আমার বাচ্চা আমি কিছুতেই মারতে পারবো না। বাচ্চা সহ আমাকে স্বীকৃতি দিতে হবে। সমাজ কি বললো না বললো সেটা আমার দেখার বিষয় না। আমি এই সন্তানকে পৃথিবীর আলো দেখাবো। তুমি বুঝতে চাইছো না দিশা? আমার কথা মতো না চললে কিন্তু আমি তোমাকে আর তোমার সন্তানকে কোনোভাবেই গ্রহণ করতে পারবো না। আর কিসের ভিত্তিতে তুমি বলছো এটা আমার বাচ্চা? অন্য কারোর পাপের ফসল তুমি আমার ঘাড়ে চাপাতে চাইছো না, তার কি কোনো গ্যারান্টি আছে? তোমার মতো মেয়েদের তো বিশ্বাস নেই, বিয়ের আগেই যা সব করে বেড়াও। কথা শেষ হওয়ার আগে একটা ট্রাকের সাথে ধাক্কা লাগলো মাহিনদের গাড়ির। মাহিনের স্পট ডেথ হয়। ভাগ্যক্রমে দিশা বেঁচে গেলেও দিশার গর্ভে বেড়ে ওঠা নিষ্পাপ শিশু দুনিয়ার আলো দেখার আগেই পরপারে পাড়ি জমায়। মাহিনের মৃত্যু সংবাদ শুনে রেহান আহমেদ স্ট্রোক করেন। ফলস্বরূপ তিনি চিরতরে কোমায় চলে যান। সাইমা পুরোপুরি ভেঙে পড়ে। রাফিনকে জানানো হলে সে আসার কোনো ব্যবস্থা করতে পারেনি। তখন সাইমার পাশে দাঁড়ায় রোদ আর শিশির আর আবির। নাবিলা অনেক চেষ্টা করেও মাতৃত্ব সুখ অনুভব করতে পারেনি। আল্লাহ চিরতরে মা হওয়ার ক্ষমতা কেড়ে নিয়েছে। মাহিন তার করা অন্যায় শাস্তি পেয়েছে। কিছু পাপের বিচার আল্লাহ দুনিয়াতেই করেন। রোদ আর দিশার সাথে যে অন্যায় করেছিল তার শাস্তি আল্লাহ এইভাবেই দিয়েছেন। দুজন মানুষের মন নিয়ে খেলা করা, তাদের বিশ্বাস ভঙ্গ করা, কথা না রাখার সব অন্যায় শেষ হয়েছে। নাবিলাও নিজের কৃতকর্মের ফল পেয়েছে। দিন শেষে সে মাহিনকে ঠকিয়েছে। একজন মানুষের অনুভূতি বিশ্বাস নিয়ে খেলেছে। মাহিনও তো ভালোবেসেছিল, তবে সেও ভীষণ বাজেভাবে ঠকেছিল। মানুষ কতই না আশা করে গন্তব্য হবে জীবনের শেষ অবধি, কিন্তু জীবন শুরু হওয়ার আগেই সমাপ্তি ঘটে। সময় কারোর জন্য থেমে থাকে না। খরস্রোতা নদীর মতো ভেসে চলে আপন গতিতে। তেমনি কেটে গেছে 2 বছর। বদলে গেছে অনেক কিছু, বদলে গেছে কিছু মানুষ। রাহা রাফসান বিয়ে করেছে 1 বছর আগে। সব কিছু ভুলে আপন করে নিয়েছে রাফসানকে। মানুষ ভালোবাসার কাঙাল। একটু ভালোবাসার জন্য মানুষ কি না করে। মন ভাঙা গড়ার খেলায় মেতে ওঠে। রাফিন জুহি এসেছিল দেশে। ভাইয়ের কবরে জিয়ারত করে মাকে দেখতে হসপিটালে ছুটে গিয়েছিল। জীবন্ত লাশ হয়ে হাসপাতালের বেডে পড়ে থাকা রেহান আহমেদকে যেন চেনাই যাচ্ছে না। সন্তান হয়ে মায়ের বিপদের সময় পাশে না থাকার অপরাধবোধ রাফিনকে কুড়ে কুড়ে খাচ্ছে। রাফিন দেশে থাকাকালীন সময়ে রেহান আহমেদ দুনিয়ার মায়া ত্যাগ করেন। সাইমাকে একা রেখে যেতে নারাজ রাফিন। তখন রোদ, শিশির রাফিনকে বলে আবিরের কথা। তবে সাইমার মানসিক অবস্থা খুব খারাপ ছিল, তাই সেই মুহূর্তে বিয়ে করার সাইমার পক্ষে সম্ভব ছিল না। সাইমাকে ওর মামাবাড়িতে রাখা হয়েছে। একটু স্বাভাবিক হলেই আবিরের সাথে বিয়ের কথা হবে। আবিরের পরিবারও রাজি হয়েছেন, ছেলের পছন্দকে সম্মান করেছেন। দীর্ঘ সময় পর আজ সাইমার বিয়ে। রাফিন জুহি দেশে এসেই বিয়ের প্রস্তুতি নিয়েছে। শিশিরের সপরিবার কমিউনিটি সেন্টারে উপস্থিত ছিল। নির্বিঘ্নে মিটেছে সাইমা আবিরের বিয়ে। বউ নিয়ে ফিরে গেছে নিজ গৃহে। আজ থেকে শুরু হবে সাইমার জীবনের নতুন অধ্যায়। ঘুম থেকে উঠে রোদকে পেল না শিশির। সময় সকাল 8টা বাজে। আজ ডেকেও দেয়নি। অন্যদিন তো সকাল সকাল ডেকে দেয়। ফ্রেশ হয়ে নিচে গেল, কিন্তু সেখানেও রোদ নেই।
সায়নাজ চৌধুরী বললেন, রোদের শরীর একটু খারাপ ছিল, তাই রুমে পাঠিয়ে দিয়েছি বিশ্রাম নিতে। তুই রুমে দেখিসনি? আমি ঠিক খেয়াল করিনি। আমি রোদের খাবার উপরে পাঠিয়ে দিচ্ছি, তুই খেয়ে নে। আর মেয়েটাকে একটু দেখ কি হলো ওর। ঠিক আছে, তুমি আমার খাবারটাও রুমে পাঠিয়ে দাও। বলেই রুমে গিয়ে সোজা ব্যালকনিতে চলে গেল শিশির। রোদ দাঁড়িয়ে আছে, কাঁধে হাত রাখলো শিশির। কারোর স্পর্শ পেতেই পেছনে তাকালো রোদ। রোদের অশ্রুসিক্ত চোখ দেখে ধক করে উঠল শিশিরের বুক। এই মেয়েটার কান্না কিছুতেই সহ্য হয় না। অস্থির হয়ে উঠল শিশির। এই রোদ, তুমি কাঁদছো কেন? কিছু হয়েছে তোমার? শরীর বেশি খারাপ লাগছে? এসো রুমে, আমি চেক আপ করছি। কেউ কিছু বলেছে তোমাকে? মাথা নাড়ায় রোদ। অর্থাৎ কেউ কিছু বলেনি। হাতের মুঠোয় রাখা জিনিসটা শিশিরের হাতে দিল। স্তব্ধ হয়ে গেল শিশির। পলক ফেলতে যেন ভুলে গেছে। প্রেগনেন্সি কিটে পজিটিভ দেখাচ্ছে। রোদের দিকে তাকালো অবিশ্বাস্য দৃষ্টিতে। রোদের চোখে তখনও জল। আচমকা রোদকে জড়িয়ে ধরল শিশির। অজস্র চুমু আঁকলো মাথায়, পুরো মুখে। আপনি খুশি তো ডাক্তার মশাই? আজ আমি অনেক খুশি রোদ। তুমি আমাকে এত বড় উপহার দেবে আমি ভাবতেই পারিনি। আমার এত খুশি কেন লাগছে রোদ? মনের মধ্যে এক অন্যরকম অনুভূতি হচ্ছে। এটাই বুঝি বাবা হওয়ার অনুভূতি? জানো রোদ, পৃথিবীর শ্রেষ্ঠ অনুভূতি হচ্ছে বাবা হওয়ার অনুভূতি। ধন্যবাদ রোদ আমার জীবনে আসার জন্য। ধন্যবাদ আমার জীবনটাকে তুমিময় করার জন্য, আমাকে বাবা হওয়ার নতুন অনুভূতির সাথে পরিচয় করানোর জন্য। রোদ কিছু না বলে শিশিরের বুকে লেপ্টে রইল। এই স্থানে মাথা রাখলে রোদের সমস্ত ক্লান্তি নিমেষেই দূর হয়ে যায়, কষ্টগুলো পালিয়ে যায়, অন্যরকম একটা প্রশান্তি অনুভব হয়। রোদ, ভালোবাসো আমাকে অনেক বেশি? তোমার মনে কি আমার জায়গা করে নিতে পেরেছি, নাকি এখনো তোমার মনে অন্য কেউ? আমার মনে এখন শুধুই আপনি। আমার সবটা জুড়ে আপনারই বিচরণ। আমার ভাবনাগুলো শুধু আপনার মধ্যেই সীমাবদ্ধ। আমি যে পুরোপুরি আপনাতে আসক্ত হয়ে গেছি ডাক্তার মশাই। শরীরের সব থেকে দামি অংশ হলো হৃদয়, সেখানে শুধুমাত্র আপনারই স্থান। রোদ, ভালোবাসি। রাত 2টোর সময়। এই যে শুনছেন। কি হয়েছে রোদ? পেট ব্যথা করছে? কোনো সমস্যা হচ্ছে? আমাকে বলো। আইসক্রিম খাবো। আচ্ছা দাঁড়াও, ফ্রিজ থেকে নিয়ে আসছি। ফ্রিজে নেই, সবগুলো খাওয়া শেষ। এতগুলো একসাথে কেন খেয়েছো? ঠান্ডা লেগে যাবে তো। একটু অপেক্ষা করো, আমি দেখছি বাইরে কোনো শপ থেকে আনা যায় কিনা। বলেই শিশির ওয়ালেটটা নিয়ে বেরিয়ে গেল। রোদ মুগ্ধ হয়ে, এই মানুষটা এত ভালোবাসে রোদকে। কোনো সময় বিরক্ত হয় না লোকটা। কিছুক্ষণের মধ্যেই শিশির হাজির হয় হাতে কয়েকটা আইসক্রিম সহ। সবগুলো রোদের সামনে রেখে বলে, নাও, তোমার যেটা খুশি খাও, তবে যে কোনো একটা। এত রাতে বেশি খেলে বাবুর শরীর খারাপ হবে, সাথে বাবুর আম্মুরও। আর বাবুর আম্মু ভালো না থাকলে তো বাবুর আব্বুও অসুস্থ হয়ে পড়বে, তাই না? হেসে উঠল রোদ। একটা কোন আইসক্রিম নিয়ে নিজে খেতে লাগলো। একটু পর পর শিশিরকেও খাইয়ে দিচ্ছে খাওয়ার জন্য। রোদ এটা ওটা বলছে আর হাসছে, মাঝে মাঝে আবার মন খারাপ করছে। শিশির মন ভালো করার চেষ্টা করে। শিশির তাকিয়ে রইল রোদের দিকে। আজও প্রথম দিনের মতোই মুগ্ধ হয়। নতুন করে রোজ রোজ প্রেমে পড়ে রোদের। সত্যি ভালোবাসা সুন্দর, যদি সেটা হয় সঠিক মানুষের সাথে। এইভাবেই কেটে যাবে অনন্তকাল। তবুও রোদ শিশিরের ভালোবাসা একটুও কমবে না। কিছুদিন পরেই হয়তো এক রাজকন্যা বা রাজপুত্র আসবে ঘর আলো করে। সুখে দুঃখে এক হয়ে থাকবে সবাই। সমাপ্ত।